আছে, কিন্তু ল্যাপটপটা আমি হাতে কম পাই স্যার, যেহেতু আমার হাজবেন্ড ওটা ও ইউজ করে হ্যাঁ বেশি, হ্যাঁ আমি হ্যাঁ, আমার ফোনে তো টাইপ করাটা ইজি আর কি। ইজিয়ার হবে। রাইট 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 হ্যাঁ রাইট স্যার। তা ফোনেও আমি মানে হ্যাঁ বলুন। হ্যাঁ ওপেন করেছি, কিন্তু কিভাবে শুরু করবো এখন পর্যন্ত ভালো হবে স্যার। আজকে ক্লাসটা করলাম, একটা গাইড মানে পেয়ে যাব যে হ্যাঁ কিভাবে আমি শুরুটা করতে পারি। ওই একটা অ্যাপ ইনস্টল করতে হবে, ওটা বলে দেবো আর কি, আচ্ছা মানে আচ্ছা। গুগল ডকস বলে একটা অ্যাপ, ওটা বোধহয় আপনার ফোনে হ্যাঁ থাকবেও ব- অনেকে। হ্যাঁ আপনি বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ বলেছিলেন হ্যাঁ, অনেকের ফোনেই থাকে থাকে হ্যাঁ গুগলের। আর যদি না থাকে তাহলে ওই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন গুগল ডকস বলে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ সেটা তো হ্যাঁ লেখাটা হ্যাঁ হ্যাঁ। প্রথমে আগে ওই গুগল ডকসে লিখতে হবে। আর এক আচ্ছা মিনিট আচ্ছা। বাকি আছে, দেখি আরো কেউ আসে কিনা, কারা তাহলে কারা আমি জয়েন করেছে? কেউ কেউ আসে কিনা দেখবো, 1 মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি যে আসে আসবে, না আসে না আসবে। ওই মাঝ মাঝ হুম হুম হুম। মাঝ পথে আসে, ওটাই তো প্রবলেম, যে 8টা 5 হ্যাঁ 10। তখন মানে হ্যাঁ মাঝপথে এসে তখন বুঝতে না পারলে অসুবিধা হয় আর কি। হ্যাঁ ওই ভিডিওটা ওই তার জন্যই করা থেকে হচ্ছে যারা যাতে দেখে। মাঝপথে আসবে, আমার মনে হয় তারা রেকর্ডিংটা পরে ফলো আপ করে নেওয়াটাই বেটার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক। তাদের জন্য। আর 1 মিনিট দেখি। ওকে ওকে স্যার। হুম, এই তো 8টা বেজে গেছে, ঠিক আছে, এবার দেখিয়ে দিচ্ছি আমি আর কি, ঠিক আছে। তো এই যে গুগল ডকস বলে গুগলে গিয়েই, মানে গুগল ক্রোমটা ওপেন করে, ওহো, আপ- আপনি তো দেখতে পাচ্ছেন না না স্ক্রিনটা। না না এখনো স্ক্রিনটা শেয়ার হয়নি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি করে নিচ্ছি, স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিন, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার আসছে। To avoid mirroring, don't share your entire screen. Ignore. আসছে তো পুরো? হ্যাঁ পুরোটা কি আসছে? স্ক্রিন দেখা যাচ্ছে কি? না স্যার পুরোটা আসছে না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে এবার না? দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। এবার হ্যাঁ হ্যাঁ দেখা এবার যাচ্ছে? দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক এবার আছে। দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 1 মিনিট, আবার কেউ আসছে হচ্ছে, আমি অ্যাড কি করে দিই। তো প্রথমে এই যে গুগল ক্রোমটা ওপেন করে, হ্যাঁ গুগল ক্রোমটা ওপেন করে এই যে বাঁদিকে দেখুন, একদম বাঁদিকে ওপরে এই অ্যাপস বলে লেখা আছে না? হ্যাঁ দেখা যাচ্ছে কি? ইয়েস স্যার। হ্যাঁ এই যে অ্যাপস হ্যাঁ বলে, স্যার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ ওখানটা করলে এই যে এরকম, এই যে অ্যাপ গুগলের যে সমস্ত অ্যাপগুলো আছে ওগুলো ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো ওটা ওপেন হয়ে গেলে এই যে ব্লু কালারের এই যে ডকস বলে যে অ্যাপটা আছে, ওটা ক্লিক করলেই গুগল ডক্সটা ওপেন হয়ে যাবে। তো গুগল ডক্সটা ওপেন হয়ে গিয়ে এরকম দেখাবে আর কি। এই যে গুগল ডক্স এর মধ্যে আপনার মানে যে সমস্ত লেখা আছে সেগুলো চলে আসবে, ঠিক আছে। এবার আপনি ওখান থেকে ব্ল্যাঙ্ক কোনো ডকুমেন্ট নিতে পারেন। তো নর্মাল আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েই করব। এছাড়াও আরো অপশন আছে, রিজিউমে, কেউ যদি রিজিউমে লিখতে চাইলো তাহলে এটা, এগুলো তো দরকার নেই আমাদের। তো এই ব্ল্যাঙ্কটা ক্লিক করলেই নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে যাবে, ঠিক আছে, মানে ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে যাবে। তো আমার এরকম একটা আছে, এরকম একটা এটা কন্টেন্ট লেখা আছে, ঠিক আছে। তো এই কন্টেন্টটা যখন কি করতে হবে, মানে এইটাই শেখাবো যে আজকে দেখাবো যে কি কি করে অনেকে মানে টপিকও তো হয়তো চুজ করে, ব্লগ তো বানিয়ে ফেলেছে, এবার টপিকটা হয়তো চুজ করে নিয়েছে, কিন্তু কন্টেন্টটা কি লিখবে সেটাই বুঝতে পারছে না। তো একদম ইজি, যেরকম এই রচনা লিখেছে না, রচনা বা এসে লেখে যেরকম, সেই লিখতে হবে। তো মনে করুন আমার যে টাইটেলটা হচ্ছে, টপিকের টাইটেলটা হচ্ছে 10 হেরিটেজ বিল্ডিংস অফ কলকাতা, ঠিক আছে। মানে আমি এটা আমি ইংলিশে দেখাচ্ছি আর কি, তারপর বাংলায় হলেও ওই একই রকম হবে, যে 10 হেরিটেজ বিল্ডিংস অফ কলকাতা বলে আমার যে কন্টেন্টটা আছে। তো আমাকে কি করতে হবে, প্রথমে প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। হ্যাঁ মানে ছোট, যে
মানে আমার যদি 100 ওয়ার্ডস এর লেখা হয় তার মধ্যে 25 ওয়ার্ডস হবে ইন্ট্রোডাকশন, আর যে মেন বডি যেখানে আমি 10 হেরিটেজ বিল্ডিং অফ কলকাতার যে 10টা হেরিটেজ স্যার বিল্ডিং। স্যার হ্যাঁ স্যার একটা কথা বলছি, পর্ণা বলে একজন কিছু মানে একজন জয়েন হয়েছেন, হ্যাঁ ওনার অডিওটা অন করা রয়েছে, প্রচন্ড ডিস্টার্ব আসছে, আওয়াজটা যেন চেপে যাচ্ছে আপনার হ্যাঁ আওয়াজটা। হ্যাঁ ওই তো আপনি অডিওটা অন করে অফ করে দিন তাহলে। পর্ণা পর্ণা বলে একজন স্যার জয়েন করেছেন, হ্যাঁ উনি হ্যাঁ অন করে রেখেছেন, ওনার আওয়াজটাতে ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, এই যে পড় না আপনি ওটা করে দিন, মাইকটা অফ করে দিন। পর্ণার ভট্টাচার্য। মেবি অফ করেছে, মেবি অফ করেছে। হ্যাঁ তো ওকে স্যার, যাই কন্টিনিউ হোক, করুন, থ্যাংক তো ইউ। এইখানে যে 10 হেরিটেজ বিল্ডিংস অফ কলকাতা বলে যেটা আছে, তো ওখানে তো আমাকে লিখতে হবে যে 10টা হেরিটেজ বিল্ডিং যেগুলো আছে, তো সেইগুলো আমি কি কি সেগুলো এখন এর ইনফরমেশনটা কোথায় পাবো? আমি যদি গুগলে সার্চ করি যে 10 হেরিটেজ বিল্ডিংস অফ কলকাতা বা হেরিটেজ বিল্ডিংস অফ কলকাতা বলে যদি সার্চ করি, আমি বিভিন্ন লিঙ্ক পাবো। তো তার মধ্যে থেকে আমি দেখে নেবো। আমি জাস্ট ফর এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সার্চ করব। আমি যদি এখানে গুগলটা ওপেন করি, আমি যদি এখানে দিই যে 10 হেরিটেজ বিল্ডিংস অফ কলকাতা, ঠিক আছে, এটা বলে যদি সার্চ করি, তো গুগলে প্রচুর আমার এরকম লিস্ট পাচ্ছি আমি যেখানে লেখা আছে, ঠিক আছে। তো এর মধ্যে থেকে আমি 4-5টা দেখে নিলাম আর 4-5টা লিঙ্ক ওপেন করলাম। এই মনে করুন আমি ফার্স্ট লিঙ্কটা ওপেন করলাম। না, এখানে তো অন্য দেখাচ্ছে, ঠিক আছে। মানে এই লিঙ্কটা আমি ওপেন করলাম, ঠিক আছে, এই লিঙ্কটা ওপেন করলাম। তো তারপরে আমি তার পরের লিঙ্কটা আবার ওপেন করলাম। এরকম ভাবে 4-5টা আমি লিঙ্ক ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। এবার ওপেন করার পর ওখানে তো লেখা আছে, আমি একটু ওই ব্যাপারে আমি পড়ে নিই, ওই সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে নিই কি লেখা আছে। তো এখানে এগুলো আছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম, বেলুর মঠ, মার্বেল প্যালেস, এই সবগুলো আছে, ঠিক আছে। এবার তার নিচে এগুলোকে আবার ডিসক্রাইব করে লেখা আছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কি। আমি কোনো বইয়ের থেকেও পড়ে নিতে পারি, যেখান থেকে হোক। আমি একটা মোটামুটি আইডিয়া নিয়ে নিলাম যে আমাকে এই জিনিসগুলো আছে, এই বিল্ডিং গুলো আছে। তো এগুলো কোথায়, মানে কখন, কবে, সেটা লোকেশন কি আছে, টাইমিং কি আছে, এন্ট্রি ফি, আমি সেই, এটা আমার উপর নির্ভর করছে। এখানে লেখা আছে মানে যে আমাকে এই জিনিসই দিতে হবে তার কোনো মানে নেই। তবু আমি জাস্ট এটা দেখে নিচ্ছি আর কি, যে ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ অ্যান আউটকাম অফ লর্ড কার্জনস উইশ টু ক্রিয়েট আ ফিটিং মেমোরিয়াল টু অনার কুইন ভিক্টোরিয়া বলে। যাই হোক, এখানে লেখা আছে তো 25 গ্যালারিজ ডিসপ্লেইং অ্যান অ্যারে অফ কালেকশন ইনক্লুডিং স্কাল্পচার্স, আর্মস, রেয়ার and what is it, and antiquarian books, paintings, it is মানে বলে আহ, এগুলো আমি দেখে নিলাম যে কখন স্টার্ট হয়, কি ব্যাপার, এরকম আরো 4-5টা দেখে আমি একটা আইডিয়া পেয়ে গেলাম, ঠিক আছে, যে যে কি বলতে চাইছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কি। এছাড়াও আমি যদি মনে করি যে আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্বন্ধে আরেকটু আমি রিসার্চ করব, বই দেখে নিলাম, একটু ঘেটে নিলাম, একটু ভিডিও দেখলাম, যাই হোক, এরকম আইডিয়া হয়ে গেল। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা হচ্ছে একটা হেরিটেজ বিল্ডিং এর মধ্যে পড়ছে, ক্যালকাটার মধ্যে। তো তারপরে আমি এখানে যে যেটা আমি লিখছিলাম কন্টেন্টটা, এই যে কন্টেন্টটা লিখছিলাম, ওটা এখানে যে ফার্স্ট পয়েন্টটা দিয়েছি আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল, তার সম্বন্ধে মানে লিখেছি আমি এখানে। আমি আমার ইচ্ছে মতো আমি ওখানে টাইমিং দিতে পারি, কি কি দিতে পারি আমি, যাই হোক সব কিছু আমি মানে ডিটেলসটা দিলাম, ঠিক আছে। তো এইটা আমার হবে ফার্স্ট সাব হেডিং। তো এইগুলো হচ্ছে সাব হেডিং, ঠিক আছে। যে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে যে একটা হেডিং, এটা হচ্ছে ছোট হেডিং, সাব হেডিং। আমার মেন হেডিংটা হচ্ছে এই যে 10 হেরিটেজ বিল্ডিংস অফ কলকাতা, ওটা আমার টাইটেল, ঠিক আছে। ওই টাইটেলটা দেওয়ার পরে আমাকে একটু ইন্ট্রোডাকশন দিতে হবে। ইন্ট্রোডাকশনটা কি দিতে হবে? যে যেই যেই বিষয়ে আমার টপিক, তার সম্বন্ধেই কিছুটা একটু লেখা। এরকম একটু লিখে দিলাম যে কলকাতা ইজ নোন অ্যাজ কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। দিস দিস ইজ বিকজ অফ দ্য রিচনেস অ্যান্ড, এটা হবে ইজ হবে এখানে, ঠিক আছে। So this is because of the richness in literature, architecture, historical and other significances it consists of. One can never get enough of Kolkata's rich history and cultural diversity. তো এটাই মানে আরেকটা ছোট প্যারাগ্রাফ আছে। তো এই জিনিসটা মনে রাখতে হবে, প্যারাগ্রাফ গুলো যেন বড় না হয়, ছোট ছোট প্যারাগ্রাফ হবে, ঠিক আছে।
ছোট প্যারাগ্রাফ এই কারণেই হবে যে যাতে পড়তে সুবিধা হবে, যে পড়ছে যে রিডার তার ওটা পড়তে সুবিধা হবে, এই কারণেই ছোট ছোট প্যারাগ্রাফ, বড় প্যারাগ্রাফ না। ঠিক আছে, এটা দেখুন যে একটা, যে এত, আমি যদি এটা আমার এরকম হতো, ঠিক আছে, এই লেখাটা যদি আমার এরকম হতো, এরকম যদি হতো তাহলে একটা বড় প্যারাগ্রাফ না, আমি মানে পড়তে গিয়ে আমার একটা চোখে লাগবে যে কোন কোন জায়গাটা পড়ছিলাম, আমি মাঝপথে যদি আমি ভুলে যাই তাহলে আমাকে আবার ওটা খুঁজতে হবে। তাই রিডারের যাতে পড়তে সুবিধা হয় তার জন্য আমি প্যারাগ্রাফটাকে এরকম দুটো ভাগে ভাগ করে দিলাম, মানে প্যারাগ্রাফটা ছোট ছোট হতে হবে। ঠিক আছে, এইটা আমার ফার্স্ট কন্ডিশন। একটা হচ্ছে যে আমাকে যে টাইটেলটা যেটা আমি দেবো সেইটা যেন আমার টপিকটাকে আমার ফুল মানে বোঝায় যে আমি কি ব্যাপারে আমার আমার টপিকটা, আমার কি লেখাটা যে পড়ছে লোকে এটা কি ব্যাপারে, টাইটেলটা এরকম হতে হবে যে আমাকে ক্লিয়ারলি বোঝাতে হবে যে এই ব্যাপারে আমার লেখাটা হচ্ছে। আমি ভুলভাল টাইটেল দিয়ে দিলে হবে। হুম, এখানে মেসেজ করে যাচ্ছে লোকজন, আমি জানি না, সেম প্রবলেম হচ্ছে। ওকে, ভিউ অল, স্যার অ্যাডমিট অল। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ সোমা বলছি। হ্যাঁ বলুন। বলছি কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেবেন? শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে কি? বলছি শোনা যাচ্ছে? স্যার, কার আওয়াজ আসছে স্যার? কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? সবার আওয়াজ আসছে স্যার। আচ্ছা, এই যে মাইক গুলো অফ করো না, যাদের যাদের মাইক অন আছে, এই যে সন্ধ্যা সন্ধ্যা বলে যে আছে তার মাইক, ঠিক আছে এখন ঠিক আছে, এমনি শোনা যাচ্ছে তো? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, তো বলছি ট্যাগ লাইনের ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন, আমি কিছু বুঝতে পারছি না। কোন কোন লাইনে? যে কিভাবে কি ট্যাগ লাইন গুলো লিখতে হবে বললেন না, যে বিষয়টা একটু আগে বলছিলেন ওইটা। হ্যাঁ হ্যাঁ, বলছি যে এইটা তোমার টাইটেল, এই যে 10, এই যে এই যে এই যে এই যে 10 হেরিটেজ বিল্ডিংস অফ কলকাতা, এই জিনিসটা তোমার টাইটেল, মানে আমার যে লেখাটা, হ্যাঁ আমার যে টপিক তার টাইটেল। এটা টাইটেল মানে কি বলবো, টাইটেল মানে হেডিং। হ্যাঁ, তো আমার কি বিষয়ে আমার লেখাটা হচ্ছে সেইটাই আমার যে মেন টাইটেল সেইটাই। তো কারণ এই ব্যাপারে এই টপিকের উপরে আমি লিখছি, তো আমাকে স্পষ্টভাবে ক্লিয়ারলি ওখানে লিখতে হবে যে আমার কন্টেন্টের মধ্যে কি লেখা আছে, তা সেই বিষয়েই আমার টাইটেলটা দিতে হবে। মানে আমার কন্টেন্টে যদি অন্য জিনিস লেখা থাকে, আমার টাইটেল যদি অন্য থাকে তাহলে হবে না। হ্যাঁ, মানে 10 হেরিটেজ বিল্ডিংস অফ কলকাতা বলে যদি আমার লেখা থাকে, তার মানে আমি এর বোঝা যাচ্ছে আমি টাইটেলটা দিয়েছি এর ভেতরে, মানে এই কন্টেন্টের মধ্যে আমার এই জিনিসটাই লেখা আছে যে 10 হেরিটেজ বিল্ডিংস অফ কলকাতা, এর ব্যাপারে আমার লেখা আছে। ঠিক আছে, এর ব্যাপারে যখন লেখা আছে তাহলে আমি প্রথমেই শুরুতেই কি আমি বিল্ডিং এর কথা লিখতে আরম্ভ করে দেবো না, প্রথমে আমাকে একটু ইন্ট্রোডাকশনে একটু লিখতে হবে যে যে কলকাতা কি, কলকাতার মানে কি বলবো ঐতিহ্য এইসব, আমাকে একটুখানি মানে ইন্ট্রোডাকশন যেরকম হয়, ভূমিকা ভূমিকা ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, প্রথমেই তো আমাকে একটু মানে একটা রচনা আমি লিখছি তার একটা ভূমিকা থাকে, তো সেই সেই জিনিস, তো সেইটা আমার খুব বড় না, একটু ছোট মতো হতে হবে। ঠিক আছে, যে এই যে দেখছেন ছোট একটা প্যারাগ্রাফ, তো এইরকম হতে হবে। ঠিক আছে, তারপরে আমার এই যে মেন বডিটা, এই যে এখান থেকে আমার স্টার্ট হচ্ছে, এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই জায়গাটা থেকে আমার মেন বডিটা স্টার্ট হচ্ছে। ঠিক আছে, তো আমার যে ফার্স্ট সাব হেডিং যেটা, সেটা আমার এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এটা আমার ফার্স্ট সাব হেডিং হবে। তো তারপরে আবার আছে ফোর্ট উইলিয়াম, এটা হচ্ছে নেক্সট হেরিটেজ বিল্ডিং। তারপরে হচ্ছে আমার আবার আছে এক একটা করে মার্বেল প্যালেস, ম্যানশন, এরকম বলে আলাদা আলাদা আছে। ঠিক আছে, তো এরকম বলে যখন একদম 10টা বিল্ডিং আমি লেখা হয়ে গেল, এরকম 10টা বিল্ডিং এর ব্যাপারে লেখা হয়ে গেল, এরকম ন্যাশনাল লাইব্রেরিটা হচ্ছে লাস্ট। ঠিক আছে, তো এইখানে ন্যাশনাল লাইব্রেরি হয়ে গেছে, তো লাস্ট একটা আমাকে ছোট্ট ইয়ে দিতে হবে, কি বলবো, কনক্লুশন দিতে হবে। কনক্লুশনে কি লেখা থাকবে যে আপনি ওই টপিকটার ব্যাপারে আপনার কি মতামত, তো সেই 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 সম্বন্ধে লিখতে হবে। এখানে কনক্লুশন দেওয়া নেই, তো এখানে কি দেওয়া যেতে পারে যে ওকে, লাইক এরকম একটা দিয়ে দিলাম আমি যে there are many cities in India, but Kolkata remains the center of attraction, এরকম লিখে দিলাম। ঠিক আছে, তারপর here
many people visit across the world every year, এরকম বলে কিছু একটা লিখে দিলাম। হ্যাঁ, so this is a wonderful place this is a wonderful place to live in. Don't miss this places mentioned in the list above when you are in কলকাতা। ঠিক আছে, তো এটা আমি একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখে দিলাম, যেখানে আমি আমার বক্তব্য মানে এই যে লাস্ট যে প্যারাগ্রাফটা হবে, যেটা আমি কনক্লুশন বলছি, আমি কনক্লুশনগুলো এখানে একটা আমি সাবহেডিংও দিতে পারি যদি আমি দেওয়ার ইচ্ছে হয়, যে কনক্লুশন বলে একটা সাবহেডিং দিলাম। ঠিক আছে, তো সেখানে কি থাকবে, সেখানে আমার যে থাকবে যে আমার নিজের বক্তব্য, ওই টপিকটা সম্বন্ধে আমার কি বক্তব্য সেইটা আমি লিখবো এখানে। ঠিক আছে, কনক্লুশনে। তো এটা বোঝা গেছে, তিনটে পার্ট আছে টোটাল। একটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন পার্ট, যেটা আমি ঠিক টাইটেলের পরে আসবে, দেখে নিচ্ছি আমি একদম ওপরে যেটা আমি লিখেছিলাম। আচ্ছা, আমার এটা শোনা যাচ্ছে তো? কেউ একটু বলুন তো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, অডিবল। এই এই যে শুরুতে আমি যেটা লিখেছিলাম, এই যে মেন টাইটেলটার পরে আমি ওহো এই নেটের কিছু প্রবলেম হলে এইসব হয়। যাই হোক, এই যে একদম শুরুতে যে এইটা তো টাইটেল ছিল, এটা বোঝা গেছে। তো তারপরে আমার একটা যে এই যে আমার এই প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফটা আমি লিখছি যে ইন্ট্রোডাকশন, মানে আমার এই যে টপিকটার ওপরে যে আমার যে ইন্ট্রোডাকশন, আমি ভূমিকা যেটা বললাম ওইটা লিখতে হবে। তো ভূমিকা ছাড়া বা ইন্ট্রোডাকশন ছাড়া আমি ডাইরেক্ট টপিকে আমি লেখাতে জাম্প করতে পারবো না। ঠিক আছে, তো আমাকে এইটা একটা প্রথম অসুবিধা হবে যে কি লিখবো আমি ইন্ট্রোডাকশনে, কিন্তু আপনার একটা ওটা মন থেকে একটু লিখতে হবে, একটু বানিয়ে, যে আমি 10টা বিল্ডিং এর কথা তো লিখবো, যে কলকাতায় 10টা বিল্ডিং সে তার কথা তো আমি লিখবো ঠিকই, কিন্তু আমাকে ইন্ট্রোডাকশনে একটা আমাকে কিছু লিখতে হবে। ঠিক আছে, আর তার মধ্যে আমাকে যে এটা এটা আমাকে মানে বলে দিতে হবে যে আমরা যে মেন টপিকে আমি কি নিয়ে আলোচনা করব সেটা আমাকে বলে দিতে হবে। যে এরকম একটা লিখলাম যে এই লাস্ট লাইনটা যেটা দেখছেন, ইফ ইউ আর লুকিং ফরওয়ার্ড টু এক্সপ্লোরিং কলকাতা দেন হিয়ার আর সাম অফ দ্য টপ হেরিটেজ বিল্ডিংস দ্যাট ইউ শুড সি। এখানে আমি বলে দিলাম যে আপনি যদি কি বলবো, যে এই সমস্ত যে কালচারাল হেরিটেজ বিল্ডিং এর ব্যাপারে যদি আপনার ইন্টারেস্ট থাকে, আপনি যদি সেই ব্যাপারে করতে চান, তাহলে এই যে আমরা এর নিচে এই ব্যাপারে আলোচনা করেছি। তো আমাকে এই কথাটা আমাকে বলে দিতে হবে, যে লাস্ট লাইন হোক কি মাঝে হোক, আমাকে একটা জায়গায় বলে দিতে হবে যে আমি যে এই মেন টপিকটা আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। হেডিং এ তো আমার মেন টাইটেলে তো আমার লেখা আছে ঠিকই, কিন্তু এছাড়াও আমাকে যে এই ইন্ট্রোডাকশনের মধ্যে শেষের দিকে আমাকে এটা মেনশন করে দিতে হবে যে আমি মেন যে আমার টপিকটা লেখা থাকবে ওইটা আমি কিসের উপরে লিখতে যাচ্ছি আর কি। তাহলে লোকে আবার মানে ওটা পড়ে ইন্টারেস্ট পাবে, বলে আবার সে পরের লেখাটা পড়বে আর কি। ঠিক আছে, এইটা দেখতে হবে যে আপনি যেন প্রথম থেকে শুরু করে যে একদম যে টাইটেল থেকে শুরু করে একদম শেষ অবধি যেন আপনি আপনার লেখাটার মধ্যে একটু ইন্টারেস্টিং ব্যাপার থাকে। হ্যাঁ, তো তাহলে মানে লোকে লেখাটা পুরোটা পড়বে। ঠিক আছে, আর লোকে লোকে লেখাটা যে পড়বে তাতে আমার আমার কি লাভ, মানে তাতে আপনার কি লাভ, যে লোকে যে লেখাটা পড়বে তাতে আপনার কি লাভ, এটা কেউ বলুন তো একটু, এটা কেউ বলতে পারবে যে লোকে যে লেখাটা পড়বে তাতে আমার লাভটা কি, মানে আমি কেন লোকে পড়লে আমার কি লাভ?
লোকে পড়লে লোকে যত হ্যাঁ আমি বলছি লোকে পড়লে আমার ওয়েবসাইটে লোকে বেশিক্ষণ টাইম কাটাবে, আরো আমি যদি সেই পেজের মধ্যে আরো অন্যান্য লিংক দিই তো সেই পেজে সে জাম্প করবে, এর ফলে আমার পেজেরই ইনক্রিজ হবে, মানে আমার ওয়েবসাইটের ইনক্রিজ হবে। আর যদি অ্যাড লাগানো থাকে তো রেভিনিউ অনেক বেশি আসবে। হ্যাঁ, আমি এবারে যে লিঙ্কে যে জাম্প করবে সে তো এমনিতেও হয়তো জাম্প করতে পারতো, বা যাই হোক। ব্যাপারটা হচ্ছে যে একজন মানুষ যদি আমার ওই ওয়েবসাইটে যতক্ষণ বেশি সময় কাটাবে ততক্ষণ আমার বেশি ইনকাম হবে। মানে একটা লোক আমার যতক্ষণ আমার টাইম স্পেন্ড করবে আমার ওয়েবসাইটে ততক্ষণ মানে আমারই লাভ আর কি। মানে বাউন্স হ্যাঁ, কমবে। ওয়েবসাইটের ভ্যালুটা বাড়বে, ওয়েবসাইটের ভ্যালু তার কারণ ওটা আমার মানে সার্চ ইঞ্জিনের কাছে নোটিশ যাবে যে এই ওয়েবসাইটটায় লোকে আসছে, বেশিক্ষণ টাইম স্পেন্ড করছে, তাহলে সে কি করবে মানে ভ্যালুটা বাড়বে। এবার কেন বাড়বে, যে দেখবে যে অন্যান্য ওয়েবসাইট যে সমস্ত আছে সেখানে লোকে গিয়েই সেরকম টাইম স্পেন্ড করছে না, আর করছে না সেরকম, মানে তার মানে কি এর থেকে এটাই প্রমাণিত যে সেই ওয়েবসাইটে সেরকম ভ্যালুয়েবল ইনফরমেশন নেই যেটা আপনি নিচ্ছেন। তো আপনাকে কোনোভাবে হোক লোককে মানে বেশিক্ষণ টাইমটা স্পেন্ড করাতে হবে ওখানে, মানে কি বলবো, আপনার যে ওয়েবসাইটটা আছে বা ব্লগটা আছে তার মধ্যে টাইম স্পেন্ড করাতে হবে। যতক্ষণ লোকে বেশি টাইম স্পেন্ড করবে তাহলে আপনার মানে মানে ওটা সার্চ ইঞ্জিনের কাছে নোটিশ যাবে, যে একটা ইনফরমেশন যাবে যে তার মানে এই ওয়েবসাইটটা ভালো, তার কারণেই এখানে লোকে টাইম স্পেন্ড করছে। এইটা একটা ব্যাপার। আরেকটা ওই যে বললো যে সরজিৎ যে বললো যেরকম যে আমার ওখানে যদি আমি এখন অ্যাড লাগাই, যে আমার যদি লেখাটার মধ্যে যদি আমার মানে বিভিন্ন অ্যাড লাগাই, ওয়েবসাইটের মধ্যে যদি আমি বিভিন্ন অ্যাড লাগাই, তাহলে যতক্ষণ লোকে থাকবে ততক্ষণ বেশি অ্যাড দেখতে পাবে, তাই তো? যে একটা যে লেখার মধ্যে আমি চারটে, একটা উপরের দিকে অ্যাড লাগিয়েছি, একটা মাঝখানে অ্যাড লাগিয়েছি, একটা নিচে অ্যাড লাগিয়েছি। তো এবার যদি লোকে ওপর থেকে শেষ পর্যন্ত পড়ে তাহলে সে সব কটা অ্যাডই দেখতে পাচ্ছে, আর যত অ্যাড দেখবে তত আমারই ভালো, মানে দেখার জন্য টাকা পাওয়া যায়, মানে একটা অ্যাড কেউ দেখলো তার জন্য আপনি টাকা পাবেন আর কি, ঠিক আছে? তো কম মার্জিন, অ্যাডে ক্লিক করলে আপনি বেশি ইনকাম করতে পারবেন, কিন্তু দেখলেও আপনি ইনকাম করতে পারবেন, মানে কেউ আপনার অ্যাডটা দেখছে, ওই রকম ভিডিও না যে আপনি ভাবছেন না ওই রকম যে ইউটিউবে যে ভিডিওর মাঝখানে অ্যাড চলে আসে সেটাও ভিডিও, এটা ভিডিও না, এগুলো এগুলো এমনি জাস্ট অ্যাডের মতো দেখতে আর কি। আমরা দেখে আপনি যে কোনো ওয়েবসাইট ভিজিট করলে ওই ওই দেখা যায় না যে একটা অ্যাড শো করছে, তো ওই অ্যাডটা লোকে যত ব্যানার টাইপের, হ্যাঁ ব্যানার বা পোস্টার টাইপের, হ্যাঁ ব্যানার বা পোস্টার, ব্যানার বা পোস্টার হ্যাঁ টাইপের ব্যানার বা অ্যাডগুলো। পোস্টার টাইপের, হ্যাঁ ব্যানার বা পোস্টার টাইপের, যেরকম আপনি ওয়েবসাইটের ছবি ফবি লাগান বা ব্যানার ফ্যানার লাগান ওরকমই দেখতে, আপনি সেটা একটা ডিজাইন করতে পারবেন আপনার নিজের নিজের মতো করে। তো যাই হোক, মোটামুটি আপনার লেখাটা যদি ওপর থেকে নিচ অব্দি সে পড়ে আর কি, তাহলে সে বেশি বেশি আর তার চোখে পড়বে, তাহলে আপনি বেশি ইনকাম করতে পারবেন, ঠিক আছে? ওটা প্লাস মেন ব্যাপারটা হচ্ছে আপনার লেখাটা যদি ভালো হয় তাহলে সেই যে পড়ছে সে তো আবার, এটা তো একদিনের ব্যাপার না যে একজন এলো সে পড়লো সে আবার অন্য জায়গায় চলে গেল। সে যদি ভালো ইনফরমেশন পায় আপনার আপনার ওয়েবসাইটে যদি বা আপনার ব্লগে যদি লেখাটা ভালো থাকে, তাহলে তো সে আবার আসবে আপনার ব্লগে। কিন্তু সে দেখলো যে এই ব্লগে সেরকম ভালো লেখা আসছে না, সে হয়তো একটা লেখা মানে ওরকম পড়লো, কিন্তু পরের বার তো সে ওখানে আসছে না। খালি যে সার্চ ইঞ্জিনের জন্য আমি লিখছি, খালি যে অ্যাড এর টাকা ইনকাম করার জন্য লিখছি তা তো না। মানে টাকাটা ইনকাম তখনই হবে যখন সেই যে একবার রিডারটা যে আপনার এখানে এলো, সে যে পড়লো জিনিসটা, সে তো আবার যাতে এখানে আবার আসে একটা আরেকটা কিছু ইনফরমেশন, মনে করেন কেউ কুকিং এর উপরে কেউ ব্লগটা বানিয়েছে, ঠিক আছে? তো কুকিং এর উপর একটা পড়লো, সে ওখানে যে প্রণালী লেখা আছে বা কি বলবো না প্রণালী থেকে কি বলে, হ্যাঁ রেসিপি, তো রেসিপি লেখা আছে। তো সে কুকিং এর ওই রেসিপিটা পড়লো, তার ভালো লাগলো, সে তো আবার কালকেও আসবে, কালকেও টাইম স্পেন্ড করবে, এরকম ভাবে তো সে দিনের পর দিন ওখানে টাইমটা বেশি স্পেন্ড করবে, ঠিক আছে? আপনার টার্গেটটা হচ্ছে যে ভালো ইনফরমেশন দেওয়া, ভালো ইনফরমেশন দিলে তবেই সে আর কি ওখানে আসছে। এই যে আপনি যে সারাদিন ধরে ফেসবুকে এত টাইম স্পেন্ড করে, তো যত আপনি ফেসবুকে টাইম স্পেন্ড করবেন ততই ফেসবুকের রেভিনিউটা বাড়বে আর কি। কারণ ট্রাফিক বললাম না, পুরোটাই ট্রাফিকের খেলা, তো ট্রাফিক যে যত টান বাড়ছে আর কি তার ভ্যালুটা তত বেশি। তো ওই জন্য আপনার লেখাটা ইন্টারেস্টিং হতে হবে, লেখার মধ্যে
কি বলবো ভালো ইনফরমেশন থাকতে হবে। এই যে প্রতিটা যে প্যারাগ্রাফ গুলো লিখবেন, এই যে এই প্যারাগ্রাফ গুলো, এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপরে যে লিখবেন, হ্যাঁ, তো এই লেখাগুলো যেন আপনার অ্যাট্রাকটিভ হয়, ইন্টারেস্টিং হয়, এর মধ্যে ছবি ফবি দেবেন আর কি। এবার ওটাই দেখাচ্ছি আর কি, যে ছবিটা অ্যাড করবেন কি করে। তো একবার আমি জিজ্ঞেস করিনি শোনা যাচ্ছে কি না, আচ্ছা শোনা যাচ্ছে কি পুরো? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার। আপনি, হ্যাঁ, আপনি এরকম এই যে ছবিগুলো এখানে মাঝামাঝি মাঝখানে তো ছবিগুলো লাগাতে হবে। এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, এই যে মনে করুন আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্বন্ধে লিখছেন, তো ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্বন্ধে লিখছেন, এই যে মাঝখানে একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি লাগাতে হবে। এই জায়গাটা মনে করুন, এই জায়গাটা একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি লাগাবে। কি করে লাগাবেন? তো আচ্ছা, এবার যারা পরে জয়েন করেছে তাদের আমি একটু বলে দিচ্ছি যে এই লেখাটা কিন্তু আমরা ফার্স্ট মানে ব্লগে ডাইরেক্ট লিখছি না। আমি এখানে আগে গুগল ডক্স, বলে সবার ফোনেই গুগল ডক্স, অনেকের ফোনে থাকে, যার ফোনে থাকবে না সে ওটা ইনস্টল করে নেবে। আর ল্যাপটপে যারা করবে তারা তো গুগল ডক্সটা, এই ভিডিওটা দেখবে একবার, তাহলে ওই একদম গুগল ক্রোমে ওখানে ওই অ্যাপের মধ্যে ঢুকলেই এই গুগল ডক্সটা পেয়ে যাবে, যার মধ্যে প্রথমে লিখবো আর কি। তো পুরো লেখাটা আমার গুগল ডক্সে রেডি করতে হবে। রেডি হয়ে গেলে আমি সেটা ডাইরেক্ট আমি ব্লগারে গিয়ে পোস্ট করে দেবো আর কি, ঠিক আছে? তো এবার আমি দেখে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার, বলছি এই যে ধরুন আমি তো প্রথমে কিছুটা মিস করে গেছি, তো এইগুলো এটা কি রেকর্ডিং হয়ে থাকে, বা আমি কি এই হ্যাঁ হ্যাঁ ভিডিওটা কি আবার পুনরায় দেখার মতন কোনো হ্যাঁ অবস্থা হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ পুরো কিভাবে রেকর্ড থাকবে, পুরো রেকর্ড থাকবে। এটা কি মানে এই লিঙ্ক পাঠিয়েছিলেন, সেই লিঙ্কে গিয়ে আবার দেখা যাবে বোধহয় নাকি? না ওটা তো হ্যালো। ওইখানে আমি লিংক দিয়ে দেবো। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি। হ্যাঁ, তো ওখানে তো সব ক্লাসেরই তো রেকর্ডিং আছি এর আছি লিংক। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি। হ্যাঁ, সব হোয়াটসঅ্যাপ গ্রুপেই তো আমি পাঠিয়ে দিই লিংক। হ্যাঁ, আচ্ছা আপনার নামটা কি বলুন তো, একবার বলতে পারবেন নামটা? হ্যাঁ, রাজেশ রাজেশ ভট্টাচার্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আপনি আমার মনে থাকলো নামটা, তো আমি আপনাকে আমি হোয়াটসঅ্যাপে খুঁজে আপনাকে লিংকটা পাঠিয়ে দেবো। এমনি তো গ্রুপে দিই আমি অলরেডি। কোনো কারণে বাই চান্স আপনি যদি গ্রুপে দেখতে পাচ্ছেন না আচ্ছা এরকম হয়, আপনাকে আমি পার্সোনালি লিংকটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে, যে রেকর্ড করার পরে যেটা ওকে, হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি ছবিগুলো পাবো কি করে? আমি তো এখানে আমাকে হবে কটা ছবি, একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি দিতে হবে, আরেকটা দিতে হবে যে এই যে ফোর্ট উইলিয়ামের ছবিটা দিতে হবে, মার্বেল প্যালেস ম্যানশন, এগুলো ছবিগুলো দিতে হবে। ছবি দেওয়া মানে কি আমি ইউজারকে এঙ্গেজ করছি বা ইউজারের ভালো লাগবে। আমি যদি ছবি ছাড়া যদি আমি একটা কন্টেন্ট লিখি, এটা কেমন ম্যাড় দেখতে লাগছে না, যে কি বলবো, খুব ডাল লাগছে দেখতে। তো এই জিনিসটা মানে লোকের ভিউয়ারকে আমাকে অ্যাট্রাকটিভ মানে বানাতে হবে আর কি। মানে ইনফরমেশন তো ভালো দিতেই হবে, প্লাস আমাকে জিনিসটা অ্যাট্রাকটিভ করলে তাহলে তো লোকের মানে কি বলবো, যে আপনি যদি এবার খুব ভালো হয় যদি আপনি নিজে যদি কোনো, আপনি ক্যামেরা থেকে নিজে যদি কোনো ভিক্টোরিয়া মেমোরিয়াল ছবি তুলে থাকেন, সেই ছবিটা যদি এখানে দেন আর কি, সেটা লোকে আরো বেশি পছন্দ করবে। আর তা না হলে আপনি কি বলবো, আপনি ওই জন্য আমি বলেছিলাম বারবার যে এমন জিনিসের উপর ব্লগ বানান যেটা আপনার খুব কন্ট্রোলে আছে। মানে এবার কেউ যদি কুকিং এর উপর ব্লগ বানিয়ে থাকেন আর ইলিশ মাছের রেসিপি লেখেন ওখানে, তো ইলিশ মাছ আপনি যখন রান্না করছেন ডাইরেক্ট ওই 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 ছবিটা তুলে আপনি যদি দিয়ে দেন, আরো ভালো রেসপন্স পাওয়া যাবে আর কি। মানে রিয়েল, যতটা সম্ভব রিয়েল, যে অরিজিনাল জিনিস যদি দিতে পারেন তাহলে সব থেকে ভালো, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি একটা দেখে নিচ্ছি যে ছবি কিরকম ভাবে দেবো। এই প্রথমে আমি যদি গুগলে সার্চ করব যে ফ্রি ইমেজ ডাউনলোডিং ওয়েবসাইট, ঠিক আছে? তো এই যে ফ্রি ইমেজ ডাউনলোডিং ওয়েবসাইট লিখে আমি গুগলে সার্চ করব, ঠিক আছে? তো সার্চ করলে আমাকে প্রচুর চলে আসবে এখানে, যে এই সমস্ত ওয়েবসাইটে কি হয় যে তারা ফ্রিতে আপনাকে ছবি দিচ্ছে, যার কোনো কপিরাইট লাগবে না, মানে কপিরাইট ফ্রি। তো কপিরাইট ফ্রি মানে আপনি, ওর কোনো অনার নেই, ওরা এমনিতেই ফ্রিতে দিচ্ছে ছবিগুলো, আপনি ইউজ করতে পারেন। তো আপনি ওই যদি ছবি ইউজ করেন তাহলে আপনার কোনো কপিরাইট স্ট্রাইক হবে না। নয়তো আপনি যদি অন্য কোনো ওয়েবসাইটের থেকে যদি ছবি নিয়ে আপনার ওয়েবসাইটে লাগান, তাহলে কিন্তু ওটা কপিরাইট ক্লেম করতে পারবে। সেই যার যার ছবি আপনি লাগিয়েছেন সেই ওয়েবসাইট কিন্তু আপনার এগেনস্টে কপিরাইট ক্লেম করতে পারবে, যে
আপনি তার জিনিসটা আপনি ইউজ করছেন। তো আপনি সেটা করতে পারবেন না, তার জন্য আপনাকে হয় নিজের ছবি দিতে হবে, আর নয়তো এই যে ফ্রি ইমেজ ডাউনলোডিং ওয়েবসাইট যেগুলো আছে সেখান থেকে গিয়ে আপনি পেয়ে যাবেন ছবি। তো ফার্স্ট যে লিঙ্কটা আমাদের দেখাচ্ছে সেটা হচ্ছে শাটারস্টক। শাটারস্টক, তো এখানে আপনি এই যে প্রচুর ইমেজ রয়েছে, আনলিমিটেড, মানে যা চাইবেন তাই ইমেজ পেয়ে যাবেন। তো ওখানে এই যে শাটারস্টকটা যদি আপনি ক্লিক করেন তাহলে শাটারস্টকটা ওপেন হবে এরকম আর কি ওয়েবসাইটটা, ঠিক আছে। এখানে আপনি যা লিখে সার্চ করুন, আমি যদি ভিক্টোরিয়া মেমোরিয়াল বলে সার্চ করি, এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা, ঠিক আছে, এটা বলে সার্চ করি। তো এখানে চলে এসছে, ঠিক আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল বলে সার্চ করছি, এখানে চলে এসছে এই সমস্ত ছবিগুলো আমার ফ্রি ইমেজ। আমি যদি চাই এটাকে আমি মানে ডাউনলোড করতে পারি। আমি যদি ওপেন করি, এখানে আমার মানে প্রথম কিছু ছবি দেবে আর কি ফ্রিতে, তারপরে কিন্তু এখানে ওই যে মানে মেম্বারশিপের ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো এটা তো হচ্ছে শাটার স্টকের ব্যাপার। আপনি যদি এবার কোনো একটা পার্টিকুলার ইমেজ ওপেন করেন আর কি, করলাম আমি ওপেন, এখানে আবার এখানে এই যে এখানে দেখাচ্ছে গেট দিস ইমেজ ফর ফ্রি, ডাউনলোড দিস ইমেজ নাও উইথ আ ফ্রি ট্রায়াল প্লাস গেট ফুল অ্যাক্সেস টু আ লাইব্রেরি অফ 316 মিলিয়ন ইমেজেস। 316 মিলিয়ন মানে ইমেজ রয়েছে এখানে, সেটা আপনি মানে ফ্রিতে ডাউনলোড করতে পারেন। কখন? যখন আপনি হয় তাদের মেম্বারশিপ নেবেন, আর নয়তো আপনাকে ফ্রি ট্রায়াল দেবে, হচ্ছে ফ্রি ট্রায়াল দিচ্ছে কিছুদিনের জন্য, ঠিক আছে। সেইটা তার জন্য আপনাকে এই যে সাইন আপ করতে হবে, ওয়েবসাইটে সাইন আপ করলেন, সাইন আপ যেরকম সাইন আপ মানে অ্যাকাউন্ট বানায় ওরকম বানিয়ে তারপরে এই যে লগ ইন করবেন, মানে অ্যাকাউন্টটা বানানো হয়ে গেলে আপনি লগ ইন করলে তো এরকম এই সেম ভাবে আপনার এই ওয়েবসাইটটা ওপেন হবে। তখন তখন এই ছবিটা চলে আসবে। এই যে মাঝখানে যে শাটার স্টক বলে যে লেখা আছে, ঠিক আছে, এটা আপনি যদি এখন ডাউনলোড করেন তাহলে ডাউনলোড হয়ে যাবে, কিন্তু মাঝখানে এই লেখাটা থাকবে আর কি, শাটার স্টক বলে লেখাটা থাকবে। কিন্তু আপনি যদি ওই সাইন আপ করে নেন আর কি, সাইন আপ করে নেন, লগ ইন করে নেন, তারপরে যদি আপনি ডাউনলোড করেন তখন কিন্তু এই যে এটা এই ওয়াটারমার্কটা আসবে না, এই যে শাটার স্টক লেখা যে এই যে ওয়াটারমার্ক সেইটা আসবে না, ঠিক আছে। তো তো যাই হোক, এটা গেল শাটার স্টক। আচ্ছা, তারপরে লিঙ্কটা আমি দেখে নিচ্ছি কোথায় আছে আমার গুগল, ঠিক আছে, গুগলটা ওপেন করলাম, তারপরের লিঙ্কটা আছে আমার অ্যাডোবি স্টক বলে। অ্যাডোবি স্টকও ভালো আছে, ঠিক আছে, এখান থেকেও আপনি পাবেন এরকম। তো আরও আছে, আমি ডিপোজিট ফটোজ বলে এইসব আছে, ঠিক আছে। এই যে আনস্প্ল্যাশ বলে যেটা আছে, আনস্প্ল্যাশটাও ভালো। আনস্প্ল্যাশ আমার ওপেন করা আছে মনে হচ্ছে এখানে, এইটা মনে হচ্ছে একটা ফ্রি পিক, যাই হোক, এইটা আনস্প্ল্যাশ, ঠিক আছে। এইটা আনস্প্ল্যাশ, আপনি যদি এখন ওইটা আনস্প্ল্যাশটা ওপেন করে আমি এখানে লিখলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যা চান আপনি, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা লিখেছেন। তো তারপরে আসছে এই যে এই ছবিগুলো আসছে, এগুলো ফ্রি ইমেজ আর কি, ঠিক আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার ফ্রি ইমেজ, আপনি এগুলো ডাউনলোড করতে পারেন ফ্রিতে। মনে করুন আপনি যদি এই যে এই ছবিটা চান বা এই ছবিটা চান, এরকম আর কি, এই যে এই ছবিটা চান, মনে করেন এই ছবিটা ভালো লাগছে একটুখানি, তো আপনি যদি যান এখানে, তো এটা ওপেন হয়ে যাবে। এবার ওখানে দেখুন ওপরে অপশন দেখাচ্ছে গ্রিন কালারের ডাউনলোড ফ্রি, ওটা ক্লিক করলে আপনার ল্যাপটপে আর কি, ল্যাপটপ বা ডেস্কটপে এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে আপনি ওই ছবিটা ওখানে আপনি ইউজ করতে পারবেন। আমি দেখে নিচ্ছি একটু, এই যে এখানে যেই আপনি ডাউনলোড ফ্রি ক্লিক করবেন, এখানে দেখাচ্ছে আপনি কি স্মল সাইজের চান, নাকি মিডিয়াম সাইজের চান, নাকি খুব বড় সাইজের চান, নাকি অরিজিনাল সাইজ যেটা দেখাচ্ছে সেরকম। তো আমি যদি মিডিয়ামটা যদি আমি মিডিয়ামটা ক্লিক করি, আমি এইখানে আমার ডাউনলোড হয়ে যাবে। আমি ডেস্কটপে ডাউনলোড করছি এটাকে, আমি নাম দিয়ে দিলাম যে আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল বলে নাম দিলাম, ঠিক আছে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল বলে নাম দিয়ে দিলাম, ডেস্কটপে এটা সেভ হচ্ছে, সেভ হয়ে গেল, সেভ হলো, সেভ হয়ে গেছে। আচ্ছা, এবার আমি যাচ্ছি এখানে যেটাতে আমি লিখছিলাম আর কি, যেখানে আমি স্পেসটা, এখানে এই যে কার্সারটা ব্লিঙ্ক করছে এখানে। স্যার, হ্যাঁ বলুন। স্যার হ্যাঁ বলছি বলুন না। যে আমরা যদি নিজেরা ফটো আপলোড আপলোড করি, হ্যাঁ যদি নিজেরা ফটো আপলোড করি যেটা নিজেরা হয়তো ক্লিক করেছি কোনো হ্যাঁ হ্যাঁ খাবারের ফটো, হ্যাঁ তো সেটা কি করে মানে দেবো, মানে এর সাথে অ্যাড করব কি করে স্যার? এই তো আপনার এবার সেটা কি ফোনের থেকে তাহলে আপনি ফোনেও তো গুগল ডক্সটা ইউজ করতে পারেন, ওখানে এই যে ফোনের মধ্যে যে গুগল ডক্সটা লিখ, মানে গুগল ডক্সটা তো লিখছেন তো লেখাটা, তারপরে লিখতে লিখতে ওখানে যেরকম ছবি অ্যাড করার অপশন থাকবে ওখানে, মানে তো ওটা তো, এটা আমি কম্পিউটারের থেকে দেখাচ্ছি, মানে ইয়ের থেকেও আছে, ফোনের থেকেও যে গুগল ডক্সটা ওপেন করবেন যখন আপনি লিখছেন আপনি, ওখানে ওপরে অপশন থাকবে অ্যাড ইমেজ বলে, ওই যে যেখানে আপনার মনে হবে যে ইমেজ অ্যাড করতে চান আপনি, তো আপনি ওই অ্যাড ইমেজ করলে আপনার গ্যালারি, ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে, সেই গ্যালারির মধ্যে যে আপনার যে ছবিটা ওকে থাকবে ওকে ওকে সেই ছবিটা ক্লিক করে ওখানে অ্যাড হয়ে যাবে। ওকে স্যার, ওকে বোঝা গেছে তো? ওকে স্যার, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। বোঝা গেছে তো না অসুবিধা হ্যাঁ আছে? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। হ্যাঁ, তো যাই হোক, নো 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 স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার যদি আমি এখানে ছবিটা অ্যাড করতে চাই, তো আমাকে কি করতে হবে, এই যে ওপরে যে এই যে ইমেজের অপশনটা আছে, এই যে ওপরে এখানে আমি ইনসার্ট ইমেজে যাব, আপলোড ফ্রম কম্পিউটার দেখাচ্ছে, আমি এখানে ডাইরেক্ট আমি নেট থেকেও আপলোড করতে পারি, ফটোজে থাকতে বা ইউআরএল, মানে কোনো যদি আমি লিংক থেকে আপলোড করতে চাই তাহলে হবে, আমার যদি গুগল ড্রাইভে সেভ করা থাকে ছবিটা, তাহলে ওখান থেকে আপলোড করতে পারি। আমি এখানে কি আমি ডাউনলোড যেহেতু করে নিয়েছি কম্পিউটারে, আমি আপলোড ফ্রম কম্পিউটার করব, আপলোড ফ্রম কম্পিউটার করলাম, এখানে আমার ডেস্কটপটা ওপেন হয়ে গেছে, এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবিটা যেটা একটু ডাউনলোড করলাম ওটাতে আমি যেই সিলেক্ট করব আর এরকম ওপেন করে দেবো, এখানে চলে আসবে ছবিটা। এটা তো হলো এরকম, আমি এরকম ভাবে আমি বিভিন্ন মানে ছবিটা ছবি মানে একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের, এর পরেরটা হচ্ছে আমার হবে এই যে পরেরটা লেখাটা হচ্ছে ফোর্ট উইলিয়াম, তার ছবি হবে, এরকম ভাবে গিয়ে আমার ছবিটা লেখা তৈরি হলো। ছবিটা যেই লেখাটা আমি লেখাটা যেই তৈরি হয়ে যাবে, তারপরে তো আপনি তো জানেন কিভাবে, মানে কি বলবো, এখান থেকে ব্লগের মধ্যে কিভাবে অ্যাড করতে হয়, এই যে আমি ছোট ছোট বড় করে নিতে পারি ছবি, অত বড় তো আমার একটু অসুবিধা হচ্ছিল ছবিটা দেখতে, এই সাইজটা ওটা ঠিক আছে, এরকম আমি ওপর থেকে একটু ডাউন করে নিতে পারি এরকম। তো গুগল ডক্সটা খুব ভালো আর কি, গুগল ডক্সে আপনি যা লিখবেন সেটা অটোমেটিক সেভ হয়ে যাবে, মানে এটা আলাদা করে সেভ করার দরকার নেই, আপনি যাই লিখবেন সেটা অটোমেটিক সেভ হতে থাকবে। সব থেকে বড় কথা কেন গুগল ডক্স, স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন না। বলছি যে ধরুন স্যার আমি রেসিপি ব্লগ লিখবো, হ্যাঁ তো তার, হ্যাঁ রেসিপি ব্লগ লিখবো, এবার তার মধ্যে না ধরুন আমি যে ইমেজগুলো দেবো, এবার আমি যা যা সাবজেক্টের উপর মানে যেই রেসিপিটার উপর ব্লগ লিখছি সবসময় তো সেই ইমেজটা আমি তুলে রাখা, মানে আমি হয়তো তুলে রাখিনি, হ্যাঁ, এবার অনেক রকমের রেসিপি ব্লগ প্রত্যেকদিন দিতে পারি, এবার সেই ইমেজগুলো আমার মানে পার্সোনালি তোলা নেই, তো সেগুলো আমি এইভাবে গুগল থেকে নিয়ে দিতে পারি তো? গুগল খুঁজে অন্যদেরটা নিলে হবে না, এই যে যেই যে ওয়েবসাইটে দেখালাম যে এই যে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, সেই মানে ওইগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, এবার অন্য লোকেরটা আপনি ইউজ করলেই কেস খেয়ে যাবেন তখন। না অন্য লোকেরটা আমি নেব না, বাট আমি ধরুন আজ একটা দিলাম কাল একটা দিলাম, এবার রোজ রোজ তো আমি ওই রান্নাগুলো করছি না যে আমি রোজ পিকচার ক্লিক করে রেখে দেবো আর এবার ব্যাপারটা কি, আপনি ধরুন আপনি পোস্টটা করে দিয়েছেন, তখন ওই মুহূর্তে আপনার কাছে ছবি নেই, আপনার যে ওই মুহূর্তেই ছবি দিতে হবে তার তো কোনো মানে নেই, আপনি তখন পোস্টটা করে দিলেন, যে আপনি যখন লিখতে পারছেন লিখে ওটা পোস্ট করে দিন, আপনার যদি কোনো না কোনো একদিন তো আপনার যদি সেই রান্নাটা করবেন, তখন যখন রান্না করবেন তখন ছবিটা তুলে ওখানে ছবিটা অ্যাড করে দেবেন, তাহলেই তো হয়ে যাচ্ছে। মানে আপনি বলছেন যে মানে ছবিটা আমার নিজের দিলে ভালো হয়? নিজের দিলে তো আপনি এখান থেকেও অ্যাড করতে পারেন, কিন্তু আপনি যদি আপনার মনে হয় যে আপনি নিজের ছবিটাই দেবেন, নিজের দিলে তো অবশ্যই ভালো হয়, সেই নিয়ে কোনো ডাউট নেই, সেইটা নিয়ে কোনো ডাউটই নেই যে নিজের দিলে যে ভালো হয় সেইটা নিয়ে কোনো ডাউটই নেই। এখন গুগল চায় যে সবসময় যে লোকের নতুনত্ব কি করছে, যত ও দেখবে যে যত ইউনিক হবে জিনিসটা, যত অরিজিনাল হবে তত গুগল ওটাকে র্যাঙ্ক করবে ভালো করে।
ও যদি অন্যটা আচ্ছা। এই এই ছবি তো যেহেতু ফ্রিতে ছবি এই ছবিটা পাওয়া যায়, এ তো বহু লোকে ইউজ করছে তাই না? কারণ এ তো হ্যাঁ ফ্রি, হ্যাঁ এটা তো সেটা ফ্রিতে পাওয়া যাচ্ছে, এটা তো আপনি খালি না, এটা তো আরো প্রচুর লোকে ইউজ করছে। তা অরিজিনাল হুম হুম কন্টেন্ট হতে হবে, অরিজিনাল কন্টেন্ট হতে হবে, তাহলে গুগল র্যাঙ্ক করবে আর কি। এই ছবিটাও তো একটা কন্টেন্ট, খালি তো আপনার লেখাটা হ্যাঁ কন্টেন্ট সে নাই, তো অবশ্যই। ছবিটাও তো একটা কন্টেন্ট। তো আপনি হুম যখনই অরিজিনাল কন্টেন্ট দেবেন ওখানে, সেটা গুগল ওটাকে বেশি র্যাঙ্ক করবে। এইটা একটা কারণ যে আপনি নিজের ছবি, আপনার র্যাঙ্কিং ভালো হবে। আর 2 নম্বর হচ্ছে লোকেও আপনার সাথে ভালো করে মানে কি বলবো, কানেক্ট হবে। কারণ সে দেখছে আমি অরিজিনাল জিনিসটা পাচ্ছি এখানে। আমাকে লোকে এটা দেখতে চায় যে আপনি যখন রান্নাটা আপনিই করেছেন, বা আপনি যখন রেসিপিটা বলছেন, তখন যদি আপনার নিজের মানে আমার ওটা নিজের অরিজিনাল অরিজিনাল হয়, কন্টেন্ট ছিল তাহলে আপনি তাই তো? এক্সপ্লেন করতেও সুবিধা হবে যে জিনিসটা দেখুন আমি এই জায়গাটা এইরকম করেছিলাম, এই জায়গাটা আমি হলুদ দিয়েছিলাম এর মধ্যে, তখন এরকম দেখতে লাগছিল। এই জায়গাটা আমি লঙ্কা দিয়েছিলাম, তখন এরকম দেখতে লাগছিল, তার একটা ছবি। তারপরে আপনি যদি যখন জল মেশাচ্ছেন ওর মধ্যে, তখন কিরকম লাগছে তরকারিটা, তার একটা ছবি। এরকম ভাবে হলো। প্লাস আপনি যদি ওটার ভিডিও দিতে পারেন, খালি ছবি না তো, আপনি যদি ভিডিও দিতে পারেন আরো ভালো হবে। কারণ এই সমস্ত জিনিসে, এই যে রেসিপি বা এগুলো, এটা তো একটা স্টেপ বাই স্টেপ। ওটা যদি আপনি হাতে কলমে ওটা মানে যদি প্র্যাকটিক্যাল ওটা বোঝাতে পারেন কাউকে, তাহলে হ্যাঁ হ্যাঁ ওটার বেশি ভ্যালু হবে। শুধু তাই না, লোকে আপনার যে কন্টেন্ট, আমি এই যে বললাম যে যতক্ষণ টাইম স্পেন্ড করবে আপনার ভালো ওটা। তো যে হ্যাঁ ইউজার, হ্যাঁ সে একটা রিডার এলো, আপনার যদি ওখানে ভিডিও দেওয়া থাকে, তাহলে সে ভিডিওটা দেখবে, সে ওখানে টাইম স্পেন্ড করছে আর কি। ঠিক আছে? তো ওকে। এইটা হলে আপনার মানে যত অরিজিনাল হবে জিনিসটা, যত প্র্যাকটিক্যাল হবে, যত রিডারের সুবিধা হবে, তত ভালো। আর যত টাইম স্পেন্ড করাতে পারবেন আর কি রিডারকে, এইটা আপনার ঠিক টার্গেট। আছে বুঝে গেছি। ঠিক আছে? তো হ্যাঁ হ্যাঁ যত আপনি টাইম স্পেন্ড করতে পারবেন, তত ভালো র্যাঙ্ক করবে জিনিসটা। ঠিক আছে? এইটা তো হলো। ওকে আপনি স্যার। এরকম ভাবে ছবিগুলো অ্যাড করবেন, এরকম ভাবে এখানে এইখানে ভিডিও অ্যাড করা যাবে না, মানে গুগল ডক্সে ভিডিও অ্যাড করা যাবে না। এখানে গুগল ডক্সে খালি আপনি ছবি অ্যাড করতে পারেন, আর অন্যান্য জিনিস চার্ট ফার্ট এগুলো বিভিন্ন এইসব অ্যাড করতে পারেন। তো এইটা যখন আপনার পোস্ট করেন ওখানে ব্লগারে, তারপরে ওখানে তো ওই ভিডিও তো দেখেছেন আপনি যে কি করে ভিডিও অ্যাড করতে হয় ব্লগারে। হ্যাঁ, তো এটা করবেন আর কি। ঠিক আছে? এবারে হলো এইটা, ওকে। এই জিনিসটা আমার হলো এইরকম ব্যাপার। আরেকটা যেটা আমি এখানে বলবো মেন, যে এইখানে দেখবেন যে গুগল ডক্সে এরকম অপশন আছে, এইটা তো আমার মেন টাইটেল, মেন হেডিং। তো এইটাকে আমাকে বিভিন্ন ট্যাগ হয়, আপনি যখন একটা কন্টেন্ট লিখছেন, যে বিভিন্ন যে হেডিং গুলো থাকবে, সেই হেডিং গুলো বিভিন্ন ধরনের। তো একটা হচ্ছে মেন হেডিং, একটা হচ্ছে সাব হেডিং, একটা হচ্ছে তারপরের হেডিং, একটা হচ্ছে মানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা হেডিং হয়। ঠিক আছে? তো আমার যে মেন হেডিং যেটা, সেটাকে আমি H1 বলবো। আর তারপরে যে সমস্ত এই যে এই সাব হেডিং গুলো, এগুলো হচ্ছে H2। ঠিক আছে? তারপর আবার এর নিচে যদি আমি এর ভেতরে যদি আমার কোনো একটা হেডিং থাকতো, সেটা H3 হতো। ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন হেডিং দিতে হবে আপনাকে। ঠিক আছে? তো তো আমার মেন হেডিংটা আমি যদি এটাকে সিলেক্ট করি, আমি যদি এটাকে H1 দিতে চাই, তাহলে কি করবো, আমি এটাকে সিলেক্ট করলাম। এই যে এখানে একটা যে আছে নর্মাল টেক্সট বলে লেখা আছে, ওখানে আমাকে এই যে অ্যারোটা আছে নিচের দিকে অ্যারো, ওখানে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে হেডিং 1 বলে যেটা লেখা আছে, আমি ওটাকে ক্লিক করব। ওটাকে যেই ক্লিক করব, তখন এটা আমার H1 হয়ে গেল আর কি, হেডিং 1। দেখুন এখানে দেখাচ্ছে এই যে হেডিং 1, মানে এটা আমার মেন হেডিং। যাতে আমি যে সার্চ ইঞ্জিন থাকবে তাকে আমার বোঝাতে হবে যে এই জিনিসটা আমার মেন হেডিং। ঠিক আছে? এটা আমার মেন হেডিং। তাহলে সার্চ ইঞ্জিনও বুঝতে পারবে যে আপনার এইটা মেন হেডিং, তার মানে যে টপিকটা আপনি লিখেছেন সেটা এই টপিকের উপরেই লেখা। তো সার্চ ইঞ্জিন সেই হিসাবে আপনাকে র্যাঙ্ক করবে। ঠিক আছে? মানে কেউ যদি 10 হেরিটেজ বিল্ডিংস অফ কলকাতা বলে সার্চ করে, তাহলে আপনার র্যাঙ্ক করাটা চান্সটা ইজি হয়ে যাবে। কারণ আপনি আপনার কারণ সার্চ ইঞ্জিন বুঝে যাচ্ছে যে এই যে কন্টেন্টটা লেখা, সেটা আপনার 10 হেরিটেজ বিল্ডিংস অফ কলকাতা, যে এই কন্টেন্টটা লেখা, সেইটা যে এই এই জিনিসটার এই বিষয়বস্তুটা এইটা। আপনাকে সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য যেই যেই ব্যাপারে আপনার যে টপিকটা লেখা হয়েছে, সেই জিনিসটাকে আপনার মেন হেডিংটাকে আপনার H1 বলে সিলেক্ট করতে হবে, যে হেডিং 1 বলে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এবার সিলেক্ট করে ওটাকে আমি বোল্ড করে দিচ্ছি, বোল্ড হয়ে গেল। ঠিক আছে? এরপরে কি হচ্ছে, যে এই যে আপনার যে মেন, এরপরে যে আপনার এই যে সাব হেডিং গুলো, এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল,
এইটা হবে H2 মানে হেডিং 2, ঠিক আছে। এখানে আমি সিলেক্ট করলাম, এই যে আবার এখানে গেলাম, এখানে গেলে এই যে হেডিং 2 বলে যেটা আছে ওটাকে আমাকে এরকম সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করে মানে যে হেডিং 2 হয়ে গেল, এখানে আমি বোল্ড করে দেবো হচ্ছে, ঠিক আছে। সব কটাকে ওই করতে হবে, ভিক্টোরিয়া মেমোরিয়াল করব, তারপরে যে আমার নেটটা ছিল ফোর্ট উইলিয়াম আছে ওটাকে করব এরকম হেডিং 2, মার্বেল প্যালেস ম্যানশন বলে আছে এটাকে হেডিং 2 করব। সব কটাকে আমার যে যে- যে সমস্ত সাব হেডিং গুলো আমার মেন মেন পয়েন্ট, যে সমস্ত সাব হেডিং গুলো আমার মেন পয়েন্ট সেগুলোকে আমি H2 দেব। আর যেটা আমার মেন যে হেডিংটা একদম যে টাইটেল যেটা যেটা মেন টপিকের টাইটেল যেটা মেন হেডিং সেটাকে আমি হেডিং 1 দেব, ঠিক আছে। H1 এই দেখুন এখানে ক্লিক করলে এখানে এমনিতে তো এই এই জায়গাটা যদি আমি ক্লিক করি, এই জায়গাটা যে প্যারাগ্রাফের মধ্যে যদি আমি এই যে এইখানটা ক্লিক করলাম, তাহলে কিন্তু দেখাচ্ছে ওখানে নর্মাল টেক্সট বলে দেখাচ্ছে, ঠিক আছে, নর্মাল টেক্সট। কিন্তু আমি যেই আবার এই যে এই জায়গাটা ক্লিক করছি এই সাব হেডিং এর মধ্যে, তাহলে আমার এইটা H2 তো হেডিং 2, এখানে দেখাচ্ছে হেডিং 2 দেখুন, ঠিক আছে। কিন্তু আমি যদি আবার এই জায়গাটা ক্লিক করি যে মেন টপিকের টাইটেল, আমি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আবার এখানে আমার দেখাবে এটা H1 ছিল, রাইট। তো হেডিং 1 তো আমার এখানে দেখাচ্ছে হেডিং 1, ঠিক আছে। তো এইভাবে আপনাকে কন্টেন্টটা মানে করতে হবে। একটা হচ্ছে মেন হেডিং হবে, তার নিচে ইন্ট্রোডাকশন হবে, তো ইন্ট্রোডাকশন হবে, তারপরে আমার যে মেন যে বডিটা তার চালু হবে, এইটা হচ্ছে আমার বডি, মানে ইন্ট্রোডাকশন যেখানে শেষ হচ্ছে তারপরে থেকে আমার বডিটা স্টার্ট হবে। বডির মধ্যে আমি বিভিন্ন ছবি দেব। ইন্ট্রোডাকশন আপনি ছবি দিতে পারেন, কিন্তু বডির মধ্যে আপনাকে সব মানে প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্টের জন্য আপনাকে আলাদা আলাদা ছবি দিতে হবে, ঠিক আছে। ছবি দেওয়ার পর মানে যত ছবি দেবেন তত ভালো হবে, ঠিক আছে। তারপরে লাস্টে যখন আমার লেখাটা হয়ে যাবে একদম লাস্টে কনক্লুশন, আমি ছোট্ট একটা কনক্লুশন দেবো, আর একটু বড় দিতে পারেন কনক্লুশন, ঠিক আছে। মনে করবেন যে আপনার টপিকটা যদি 100 হয়, তার 25 থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন, 25 থাকবে হচ্ছে কনক্লুশন, আর 50 থাকবে হচ্ছে বডিটা, মানে মেন বডি যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে 50% সেটা লিখতে হবে। আচ্ছা, তারপরে ইন্ট্রোডাকশনটা লিখতে হবে 25%, আর কনক্লুশনটা লিখতে হবে 25%। সেখানে আপনি কনক্লুশনটা হয়তো 15 লিখলেন, 15% বা 20% লিখলেন বা 10% লিখলেন, সেটা কোনো অসুবিধা নেই। মানে এটা বোঝানোর জন্য বলছি আমি আর কি, যে মেন বডিটার বিশেষ গুরুত্ব সেইটাকে আপনি 50% বা 60% লিখলে অসুবিধা মানে ক্ষতি নেই, ওটাই মেন গুরুত্ব। তারপর আমার ইন্ট্রোডাকশনটা মানে 20 থেকে 25%, কনক্লুশনটা ওরকম 20 থেকে 25%, ঠিক আছে। তো ছবিটা বোঝা গেছে, H1 ট্যাগ বোঝা গেছে, H2 ট্যাগ বোঝা গেছে, প্যারাগ্রাফটা মানে ইন্ট্রোডাকশন বোঝা গেছে, তারপরে বডিটা বোঝা গেছে আর কনক্লুশনটা বোঝা গেছে, ঠিক আছে। তো আর কার কি কার কি ডাউট আছে, কারো কিছু ডাউট আছে এই ব্যাপারে? আচ্ছা, শোনা যাচ্ছে কি, কেউ বলবে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, কোনো ডাউট আছে, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এবার বুঝেছি সব। হ্যাঁ, তো যাই হোক, এবার ওই যে আমার গুগল ডক্সে লিখলাম আমি পুরো জিনিসটা যে লেখা হলো, ওইটাকে আমি কপি পেস্ট করে দেবো ব্লগারে, ঠিক আছে। আমি দেখেছিলাম আগে, জাস্ট কিছুই না, এরকম আমার যখন লেখাটা হয়ে যাবে আমি তখন জাস্ট ওটাকে আমি কি করব, ওটাকে আমি এরকম সিলেক্ট করে দেবো ফুল লেখাটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এবার আমি জাস্ট রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে কপি বলে আছে, কপি করে দিলাম। কপি করে আবার আমাকে ওই ব্লগারের যে পোস্ট আমি যেখানে লিখছি, ব্লগারের পোস্টে গিয়ে আমাকে পেস্ট করে দিতে হবে, ব্যাস তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার বোঝা গেছে কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, একদম ক্লিয়ার আছে। আচ্ছা, এবার তো আপনার যে টপিকটা তো আমি আগের দিন বলেছিলাম যে কার কি টপিক। আচ্ছা, মনে করেন আপনি কেউ কেউ একটা ফুড ব্লগ বানিয়েছে, ঠিক আছে, খাবারের ব্লগ। সে এক এক দিন এক একটা খাবারের উপর লিখতে পারে। কিরকম লিখতে পারে, মনে করুন একটা ফুড রিলেটেড ব্লগ বানিয়েছে, ঠিক আছে, এরকম লিখলো যে 10 বেনিফিটস অফ ইটিং অ্যাপেল এভরি ডে, ঠিক আছে, মানে 10টি কি বলবো, আপেল খাওয়ার 10টি তাৎপর্য ডেইলি
প্রত্যেক দিন আপেল খাওয়ার 10টি তাৎপর্য বলে এরকম কিছু লিখলো, কেউ বাংলা যদি লিখে থাকে, আর কেউ ইংলিশে লিখলে তো সে লিখবে 10 বেনিফিটস অফ ইটিং অ্যাপেল এভরি ডে। এবার কোনোদিন লিখলো যে কি বলবো, ওয়াই টু ইট গ্রিন ম্যাঙ্গো বলে এরকম লিখে দিল। এটা তো খালি ফ্রুটের কথা বলছি আমি, কেউ অন্য খাবারও লিখতে পারে, যে কোনো খাবার, কেউ ফুড ব্লগ বানিয়েছে, মানে যে কোনো ধরনের ফুডের ওপরে সে তার লেখাটা আর কি, মানে পুরো ব্লগটাই আর কি ফুডের ওপরে, বিভিন্ন ধরনের ফুড। হাউ টু প্রিপেয়ার ভ্যানিলা কেক অ্যাট হোম ইন 5 মিনিটস বলে আর কেউ লিখলো হাউ টু প্রিপেয়ার স্ট্রবেরি কেক অ্যাট হোম ইন কি বলবো 15 মিনিটস। দেন আমি লিখতে পারি the best way to prepare uh, prepare chicken patties at home বলে আমি লিখে দিলাম, যে ওর মধ্যে আমি যে বিভিন্ন যে রেসিপিটা, যে আপনি এইভাবে এই করুন, তারপরে এই করুন, তারপরে প্রথমে যে মেইন রেসিপিটা ওটা হচ্ছে আমার বডি হবে, তো যেটার মধ্যে আমার মেইন রেসিপিটা লেখা থাকবে। তো মেইন রেসিপিটা লেখার আগে আমাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে, সেই ইন্ট্রোডাকশন লিখতে হবে যে চিকেন প্যাটিসটা কি, চিকেন প্যাটিস কেন কি ভালো, খাওয়া উচিত না, বা যাই হোক চিকেন প্যাটিস আপনার যেরকম মনে হয় আপনি লিখতে পারেন, যে চিকেন প্যাটিস খেলে এই হবে, বা why not eating chicken patties, it just take 5 minutes to prepare and anybody can make it, and today I'm going to show you how you can prepare it at home in just 10 minutes ওটা লিখলেন। তো ইন্ট্রোডাকশন দিতে হবে আর কি, ইন্ট্রোডাকশনটা কিন্তু আপনি আরব্য রজনীর কথা বললে হবে না, যেই ব্যাপারে কথা হচ্ছে, যেই ব্যাপারে টপিক, সেই ব্যাপারে আপনাকে ইন্ট্রোডাকশন দিতে হবে। আপনি যদি ওইসব লেখেন, ওই ইউটিউবে দেখেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমার লাইক করে দিন, এই করে দিন, সেই করে দিন, ওইসব বললে হবে না। হ্যাঁ, ওটা ইউটিউবে বলে লোক, তাও ইউটিউবের চ্যানেলও যে বানাবে সে একদম ওইসব কথা বলবে না, ঠিক আছে? কখনো লাস্টে কোনোদিন বলে দেবেন ভিডিওটা ভালো ভালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি স্যার, ফুড ব্লগিং আর কুকিং ব্লগিং কি দুটো আলাদা না? আরে বাবা সেটা, এটা আপনার ব্লগ, আপনি যা ইচ্ছে লিখতে পারেন, এরকম কোনো নিয়ম নেই যে আপনাকে ফুড ব্লগিং আলাদা, কুকিং ব্লগিং আলাদা। আপনার যদি মনে হয় কুকিং মানে কি, কুকিং এর উপর যদি আপনি ব্লগটা বানিয়ে থাকেন, তাহলে আপনি যে রান্না করছেন সেই সম্বন্ধে লিখবেন জিনিসটা আর কি। কুকিং মানে রান্না, আর ফুড মানে খাবার, দুটো কি এক জিনিস হলো? সেটাই আমি জিজ্ঞাসা করছি, যে ক্যাটাগরি তো দুটো আলাদা। হ্যাঁ, এবার আপনি যদি কুকিং এর উপরে ব্লগ বানিয়ে থাকেন, সেখানে আপনি দেবেন যে আপনি কিভাবে রান্না করেন সেই সব দেবেন। আর ফুডের ব্লগ যদি হয়, সেখানে আপনি রান্নাও দিতে পারেন, কখনো কখনো আপনি কোনো পার্টিকুলার সেই ফুডটার বিশেষত্ব কি, বা কেন ওই ফুডটা খাওয়া উচিত, ওইটা খেলে কি হবে, এইসব কিন্তু আবার কুকিং এর মধ্যে আসবে না। ওইটা কুকিং এর উপরে যদি ব্লগটা হয়, তাহলে কিন্তু তার মধ্যে আপনি দিতে পারবেন না যে why to eat watermelon in summer, why to eat watermelon in summer, এটা তো আপনি দিতে পারেন। ওয়াটারমেলন, তরমুজ কেন খাওয়া উচিত সামারে, এই কথাটা তো কুকিং এর মধ্যে আসছে না। ওটা একটা ফুড আইটেম, ওখানে আপনি তরমুজের বিশেষত্ব, উপকারিতা, এগুলো আপনি লিখবেন, ঠিক আছে? তো ওখানে আপনার আসবে না, কি বলবো, ওখানে আপনার কুকিং এর মানে কুকিং এর মধ্যে ওইগুলো আসবে না আর কি। আর এবার আপনার ব্লগ, আপনি যদি কুকিং এর মধ্যে আপনি ওটা দিতে চান, দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে ওটা অ্যাডিশন করতে চাই যদি একটু এক্সট্রা করে দিয়ে দিতে পারেন। ওখানে একটা আলাদা ক্যাটাগরি, ওখানে একটা ক্যাটাগরি বানাবেন যে ফুড বলে। আপনার কুকিং এর মেন ব্লগটা, তার মধ্যে আপনি একটা ক্যাটাগরি দিতেই পারেন ফুড বলে, তো সেখানে আপনি ফুডটা অ্যাড করে দেবেন। তা সেই আপনি যে সমস্ত পোস্ট লিখবেন ফুড রিলেটেড, সেই সমস্ত পোস্টগুলোকে ওই ক্যাটাগরিটা দিয়ে দেবেন, যে ফুড ক্যাটাগরির মধ্যে ওই সমস্ত পোস্টগুলো, ওই ক্যাটাগরিটার মধ্যে এই সমস্ত পোস্টগুলো থাকবে। মানে নিউট্রিশনাল ভ্যালু ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া যায়। ওই যে আগের দিন যে আমি এক্সপ্লেন করলাম, সবই দেওয়া যায়। ওটা আপনার ব্লগ, আপনি কিভাবে ইউজ করবেন ওটা পুরোটাই আপনার, ওটা আপনার ক্রিয়েটিভিটি আর কি। আপনার একটা ব্লগের মধ্যে আপনি কিভাবে ব্লগটা সাজাচ্ছেন, আপনার মেন আইডিয়াটা কি, মানে কি উদ্দেশ্যটা কি, সেটা সবার আগে জানতে হবে। যে আপনি যে ব্লগটা বানাচ্ছেন, ওটার মানে
আপনি কি ধরনের লোক চাইছেন ওখানে? ওই ব্লগে যে যারা রিডার আসবে তারা কি ধরনের আসবে, আর আপনি তাদের থেকে আপনি কি কি উপায় মানে ইনকামের কথা ভাবছেন আর কি? মানে আপনি কি অ্যাডের থ্রুতে ইনকাম করবেন ব্লগটা থেকে, না যারা আসছে তারা আপনার কি বলবো তারা আপনার ব্লগটাকে যে ফলো করবে তারা কি আপনার থেকে রান্না শেখানো, তাদের কি আপনি রান্না শেখাতে চান বা কি করতে চান, বা তাদের আপনি একটা রান্নার ওখানে প্রোডাক্ট দেখিয়ে, মনে করুন যারা রান্নাটা শিখতে আসছে তারা রান্নার ব্যাপারে ইন্টারেস্টেড আর কি, তো সেইখানে যদি আপনি ব্লগটার মধ্যে আপনি আপনার বিভিন্ন প্রোডাক্ট ওখানে অ্যাড করে দেন, যে আপনার যে একটা মনে করুন আপনি রান্নার বই রান্নার বই আপনি লিখেছেন মনে করুন, তো রান্নার বইটা আপনি ওখানে যখন যারা ভিজিটার আসছে তা সেখানে আপনি ওই রান্নার যে বইটা লিখেছেন সেটা আপনি ওখানে অ্যাড দিয়ে দিতে পারেন, যে এই 10 যাই হোক কিছু একটা রান্নার বইটার নাম দিয়েছেন, তো ওখানে দিয়ে দিয়েছেন যে আপনি সেই বইটার দাম কত আর কিভাবে কিনতে পারবে, ওখানে আপনি ওটা দিয়ে দিচ্ছেন। তো যারা ওখানে ভিজিট করছে তারা তো সবাই রান্না শিখতে আগ্রহী, তাহলে তারা আপনার ওই বইটা কিনতেই পারে, ঠিক আছে? তো আপনার যদি মেন ফোকাসটা যদি হয় মানে ওইটাই আপনাকে বুঝতে হবে যে আপনি আপনি কি ধরনের ব্লগটা বানাচ্ছেন, আপনি কি কি চাইছেন ওখানে, তো সেই হিসাবে আপনাকে ব্লগটা বানাতে হবে। ঠিক আছে, একটু আইডিয়া পাওয়া গেছে কি? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি আমি যে ওয়েবসাইটটা বানিয়েছি ওটা কুকিং এর নাম দিয়ে বানানো, মানে ব্লগটা। তো ওখানে মূলত রেসিপি ব্লগই লিখবো, তো সেখানে কুকিং এর নাম দিয়ে বানিয়ে তো আমি ফুড ব্লগ মানে ওরম ভাবে তো করা যায় না, না সেটাই আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই আপনার। আর যদি মনে হয় আপনি আলাদা করে আরেকটা ব্লগ বানাতে পারেন, সেখানে ফুড ফুড রিলেটেড থাকবে, একটাই ব্লগ বানাতে হবে তার তো কোনো মানে নেই, আরেকটা ব্লগ বানিয়ে নেবেন, সেখানে ফুডের লেখা থাকবে, ওখানে আপনি এরকম অ্যাড দিতে পারেন যে আপনার যদি if you are looking for any food recipes please visit this my I have another blog where I am writing Indian recipe, easy Indian recipe, and by following which you can prepare any Indian dish within half an hour. যাই হোক এরকম কিছু লিখলেন, and I'll provide the best tips for Indian cooking, এরকম বলে আপনি দিয়ে দিলেন ওখানে, বা আপনি ওখানে এই ব্লগটা আমার আরেকটা ব্লগ আছে ওটা ভিজিট করলে ওখানে আপনি একটা ওরকম লিখতে পারেন, বা একটা ওখানে ব্যানার বানিয়ে দিলেন যে আপনি যদি এই ব্লগটা ভিজিট করতে চান ওখানে আপনি ভিজিট করতে পারেন, ওখানে একটা ব্যানার দিয়ে দিলেন, ওখানে আবার আপনার কথা, হ্যালো, কথাটা কম বোঝা যাচ্ছে, মানে অল্প অল্প সাউন্ড আসছে আপনার, আর বাইরে আরেকটা সাউন্ড আসছে। হ্যাঁ ওই যে রাজশ্রী মজুমদারের মাইকটা অন আছে, হ্যাঁ রাজশ্রী মজুমদার মাইকটা একটু অফ করুন না, রাজশ্রী মজুমদার মাইকটা একটু অফ করুন, হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ 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 তো ওইটাই বলতে চাইছিলাম যে মনে করুন যারা এবার যারা ওই ফুড ব্লগটা আরেকটা ফুড ব্লগ আপনি আলাদা করে বানিয়েছেন, এবার সেই ফুড ব্লগটাতে যারা আসছে যারা ফুডের ওই পার্টিকুলার ফুডটার ব্যাপারে ইন্টারেস্টেড বলে আসছে ওখানে পড়ছে, সেখানে যদি আপনি একটা আপনার যে রেসিপির যার একটা আলাদা ব্লগ আছে ওখানে ওই ফুড ব্লগের মধ্যে যদি আপনি একটা রেসিপির ব্লগের একটা আপনি ওখানে ব্যানার দিয়ে দেন বা পোস্টার দিয়ে দেন, সেই ব্যানার বা পোস্টার ক্লিক করে সে আপনার ওইটাতে ভিজিট করতে পারবে। তো এইভাবে আপনি একটা ব্লগের থেকে আরেকটা ব্লগে ভিজিটর নিয়ে যেতে পারেন। তো ব্লগের থেকে আপনি ইউটিউব চ্যানেলে আপনার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই আপনার ব্লগ থেকে আপনি ইউটিউব চ্যানেলটাতে ভিজিটর নিয়ে যেতে পারেন। আপনার ব্লগ থেকে ফেসবুক পেজের লিংক দিয়ে দেবেন, ওখানে ফেসবুকে ভিজিট করবে, ফেসবুকের গ্রুপ থেকে আপনার ব্লগের লিংক দিয়ে দেবেন, ওখানে ভিজিট করবে। তো এইভাবে ঘুরছে জিনিসটা আর কি। হ্যাঁ তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হবে, মানে সব জায়গায় আপনাকে কি বলবো এটাকে বিস্তারটাকে বাড়াতে হবে অনলাইন ফিল্ডের মধ্যে, ঠিক আছে? এইভাবে যে একটা ব্লগ বানিয়েছি মানে যে আমাকে ওই ব্লগটা আপনি আরেকটা ব্লগও বানাতে পারেন, ঠিক আছে? মানে একটা ব্লগের মধ্যেই সব আমাকে ঠুসতে হবে যে তো এইটাও নাও, এই লেখা নাও, এটাও নাও, ওইটাও নাও। তার থেকে আমার যেটা মনে হয় বিশেষ করে যারা শুরুয়াত মানে যারা ফার্স্ট টাইম ব্লগিং করছে তাদের একটা যে কোনো পার্টিকুলার ব্লগই করা উচিত, একটা ব্লগের মধ্যে এইটাও ঢোকাবো, ওইটাও লিখবো, ওইটাও লিখবো, ওইটা লিখবো, ওটা মুশকিল আছে। একটা ব্লগে আপনি ওই জিনিসটাই লিখুন, মানে
তাহলে আপনি যেই অডিয়েন্সটা পাবেন তারা কিন্তু ডাইভার্ট হবে না, তারা কিন্তু পার্টিকুলার ওই ব্যাপারে ইন্টারেস্টেড হবে, তারাও এটা ভাববে যে হ্যাঁ এই ব্লগে এই জিনিসটাই অথেন্টিক আছে, আমি এইখানে গেলে আমি এই জিনিসটা পাবো, ইনফরমেশন পাবো। সে দেখছে আপনি ফুডের ব্যাপারে লিখেছেন, রান্নার ব্যাপারে লিখেছেন, ওই ব্যাপারে লিখেছেন, সবই ঠিক আছে, ফুড রিলেটেড, বাট স্টিল আপনি যদি একটা পার্টিকুলার ফিক্স করেন তাহলে ওখানে লোকের মনে একটা স্ট্রাইক করবে যে আমি হ্যাঁ এই ব্লগে গেলে আমি এই ধরনের লেখাটা পাবোই। ঠিক আছে, তো যারা প্রচুর লিখছে, প্রচুর কন্টেন্ট রাইটার হায়ার করেছে, তারা ওই জিনিস করতে পারে যে 10 রকম একটা ব্লগে পোস্ট করছে, সব রকমের আইটেমই থাকছে ওখানে। তার থেকে আপনি একটা যে স্পেশালিস্ট যে জিনিসের উপরে ব্লগটা হলে আর সেই জিনিসের উপরে লেখা দিন, সেটাতে আপনি বেশি তাড়াতাড়ি ফল পাবেন আর কি, রেজাল্ট পাবেন। আর অডিয়েন্স যারা ওই অডিয়েন্স যারা ভিজিট করবে ওই ব্লগটাতে, তারা ওইটাকে বেশি প্রেফার করবে আর কি। ওইখানে তারা অন্য আরেকটা ব্লগে যাবে না যেখানে 5 মেশালি জিনিস পাবে, সেইখানের থেকে আপনার ব্লগে আসাটাকে বেশি প্রেফার করবে, কারণ আপনার ব্লগে ওই জিনিসটা পাবেই, সে শিওর আর কি। আপনি যদি পার্টিকুলার ইলিশ মাছের উপর একটা ব্লগ বানিয়ে দেন তাহলে তো আমার মনে হয় আরো ভালো হবে। তো স্যার, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, এইটা কি টোটালটাই গুগলে এটা বানাতে হবে, যেটা বলছেন আপনি ওয়েবসাইটটা? হ্যাঁ বাবা, আপনি দেখেননি ভিডিওগুলো এর আগে, যাবি ব্লগারে কি করে বানাতে হবে এগুলো সব দেখালাম, সবাই তো দেখেছে, গুগলে তো বানিয়েওছে সবাই, গুগল ব্লগারে ব্লগটা। আপনি তো ইউটিউব চ্যানেল, আপনি ঠিক আছে, খুব ভালো কথা, আপনি ইউটিউব চ্যানেলটা নিয়ে আপনি ফোকাস করছেন, খুব ভালো কথা, সেটা নিয়ে কোনো আমি কিছু বলছি না। কিন্তু এই যে ইউটিউব চ্যানেলটা তো আপনি বানিয়েছেন, ওখানে ভিডিও দিচ্ছেন, তো ইউটিউব চ্যানেলটা যখন আপনাকে গ্রো করতে হবে, যদি আপনাকে ট্রাফিক আনতে হয়, ওখানে ভিউ বাড়াতে হয়, তাহলে তো আপনাকে এই সবের মাধ্যমেই আসবে ট্রাফিকটা, ইউটিউব। স্যার হুম অ্যাকচুয়ালি তো আমার প্রফেশন ফিটনেস। হুম এবার আমি এই ফিটনেস নিয়েই মানে আমি তো মানে ইউটিউব চ্যানেল খুলেছি, কিন্তু ওটা এখনো সেভাবে চালাই না। হুম শুধু জাস্ট আমি কিভাবে কাস্টমার পাবো এই বিষয়টাই আমি বেশি মানে ইয়ে করছি। কাস্টমার পেতে গেলে আপনাকে ব্লগ বানাতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। আর সেকেন্ড কোনো রাস্তা নেই, মানে আমি আমি আপনাকে ব্লগ বানাতেই হবে, মানে আর দ্বিতীয় অন্যথা কোনো কিছু নেই এর মধ্যে। ঠিক আছে, আপনাকে ব্লগ বানাতেই হবে, আপনাকে ইউটিউব চ্যানেলও বানাতে হবে, ব্লগও বানাতে হবে, মানে ব্লগটা আপনার মাস্ট। ব্লগ, তারপরে ইউটিউব চ্যানেল, ফেসবুকে পেজ বানাতে হবে, ফেসবুকে গ্রুপ বানালে বানাবেন, ফেসবুকে পেজ বানাতে হবে, ইনস্টাগ্রামে বানাতে হবে পেজ, সব জায়গায় বানাতে হবে আর কি। ব্লগটা হচ্ছে আপনার, কি বলবো, ব্লগটা হচ্ছে আপনার হার্ট। হ্যাঁ, ওটাকে মানে বা ব্যাকবোন বলতে পারেন, ব্যাকবোন, তো সিট দ্বারা ওটাকে আপনাকে বানাতেই হবে, আর কোনো আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। মানে ওটা বানাতে হবে, তারপর আপনার ইউটিউব চ্যানেলটাও, এই যে ইউটিউব চ্যানেল যে ভিজিটারটা আসবে সেটা ওই ব্লগের থ্রুতেই আসবে। এবার এরকম মানে এই না যে এবার যারা ইউটিউব চ্যানেলের লোক আসবে তারাও আবার তাদেরকেও আপনি ব্লগের, আপনার ব্লগের লিঙ্ক শেয়ার করতে পারেন, তারা আপনার ব্লগে আসবে, এরকম ভাবে হবে আর কি জিনিসটা। এর মধ্যে মেন জিনিসটা হচ্ছে আপনার ব্লগ, তারপরে হচ্ছে আরো এই যে এইসব ইউটিউব চ্যানেল এই সব আছে এইগুলো। হ্যাঁ, কারণ এই যে ব্লগে যে এই যে কন্টেন্ট লেখা, কন্টেন্টের মাধ্যমে যে আপনি ট্রাফিকটা আনবেন, এটা ব্লগ থেকেই হবে। তারপরে এই যে আমার আরো বিভিন্ন ট্যাকটিক্স আছে, ওগুলো তো আমি শেখাবো না একটা একটা করে, তখন আপনি বুঝতে পারবেন। আপনি এই যে বানাননি যে ব্লগটা, পিছিয়ে গেছেন কিন্তু, মানে যারা জানিয়েছেন, মানে যারা বানিয়েছে তাদের থেকে কিন্তু আপনি একটু হলেও কিন্তু এক সপ্তাহ আপনি মানে পিছিয়ে গেছেন, কারণ আপনার ওটা ফোকাস ছিল যে আমি ইউটিউব চ্যানেল বানাবো। তো 5 মিনিটের ব্যাপার, 5 মিনিটের ব্যাপার ব্লগটা বানানো। আপনি ওই ভিডিওটা দেখবেন যে মোবাইলে কি করে ব্লগ বানায়, আর কি বলবো কম্পিউটারে কি করে, ল্যাপটপে কি করে বানায়। তোর বানাতে 5 মিনিট লাগে, বেশি না। আপনি ওটা ওই 5 মিনিটটা আপনাকে কোনো কষ্ট করে আপনি ওই 5 মিনিটে একটা ব্লগটা বানিয়ে নিন, কারণ ঠিক আছে। ওইটাই হচ্ছে ব্যাপার। কারণ আপনি ব্লগটাকে কাস্টমাইজ করতে পারবেন। ব্লগটা কি জন্য ইম্পর্টেন্ট, ব্লগটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। কাস্টমাইজ মানে আপনার নিজের মতো করে আপনি সাজাতে পারবেন, নিজের মতো করে ওটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। আপনার ওটা কন্ট্রোল শুধুমাত্র আপনার নিজের। আর ইউটিউবে কি বা ফেসবুকে কি, ওখানে তো আপনি নিজের মতো করে সাজাতে পারছেন না, বা আপনি ওর ভেতরে তো কাজ করতে পারছেন না। এই যে ব্লগের ভেতরে আপনাকে ব্লগের ভেতরে কাজ করতে হবে। আপনি ওগুলো তো সব স্টেপ বাই স্টেপ দেখাবো না, যেটা আপনাকে ট্রাফিকটা আনবে। তো এইসব ফ্যাসিলিটি তো নেই ওখানে। আপনাকে
যে এই যে এসইও করার যে ফ্যাসিলিটি, মানে এসইও যে করবেন কি করে, সেই সমস্ত ওখানে ফ্যাসিলিটি তো নেই, কারণ ওইগুলো তো আপনার নিজস্ব জিনিস না। ইউটিউবের, ওটা তো আপনি ইউটিউবের প্ল্যাটফর্ম, ওটা আপনি একটা চ্যানেল বানিয়েছেন ওখানে, বা ফেসবুকের প্ল্যাটফর্ম, ওখানে আপনি একটা পেজ বানিয়েছেন, এই তো এর বেশি কিছুই না। আপনাকে যে মেন, যেটা আপনার যেটা নিয়ে আপনার কাজকর্ম, সেটা হচ্ছে আপনার ব্লগ। ওই ব্লগ থেকেই সবকিছু হবে আর কি। হুম। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, ঠিক আছে তাহলে। আহ, এখন তো এটা 1 ঘন্টা হয়ে গেল। এখন আমাদের মেন মেন ব্যাপারটা যেটা আমার আজকে শেখানোর ছিল, যে কি করে মানে ছবিটা কোন কোন সাইট থেকে গিয়ে ছবিটা আনতে পারবে, এই যে আরেকবার বলে দিচ্ছি সাইটগুলোর নাম। এই সাইটটা ভালো, পেক্সেলস বলে, পেক্সেলস বলে আছে, এই সাইটটা ভালো। ঠিক আছে, এই এই যে ফ্রি পিক এখান থেকেও পাবেন। তারপরে এই যে স্টক স্টক ফটোজ বলে যেটা আছে, শাটার স্টক, তো এটাও ভালো আছে। এখানে আহ, আহ, এইখানে এই যে এই যে আনস্প্ল্যাশ বলে, এই যে আনস্প্ল্যাশ বলে, এটাও ভালো। তারপর এই যে পিক্সাবে, এই পিক্সাবেটা খুব চলে। পিক্সাবেটা আপনি ট্রাই করতে পারেন, পিক্সাবেটা খুব ভালো। হ্যাঁ, আমি তো বলবো বেস্ট হচ্ছে পিক্সাবে। ঠিক আছে, তো এই সাইটগুলো থেকে আপনি ফ্রিতে ইমেজ পাবেন। আর একটা হচ্ছে যে এই যে এইগুলো আমার বোঝানোর ছিল, যে এই যে কোনটা কোনটা H1, কোনটা H2, এই যে এগুলো দিতে হবে কি করে, ইন্ট্রোডাকশন কিভাবে দিতে হবে, আপনার কনক্লুশন কি করে দিতে হবে, বডিটা কিভাবে দিতে হবে, এইগুলো। আরেকটা লাস্টে আমি হঠাৎ, আমি জানি না, আমি স্কিপ করে গেছি কিভাবে। আরেকটা লাস্ট যেটা আমি আহ, দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে মনে করুন এই যে ফ্রি ইমেজ গুলো যেটা বললাম, ফ্রি ইমেজ, ফ্রি ভিডিওস, যে মানে যে যে সাইটগুলো বললাম, ঠিক আছে, এইটা ছাড়া আরেকটা উপায় আছে যে ফ্রি ইমেজ পাওয়ার। সেটা হচ্ছে আপনি মনে করুন এইখানে গেলেন, ঠিক আছে, গুগলে যাবেন, গুগলে গিয়ে গুগলে গিয়ে এই যে ইমেজেস বলে আছে না, এটা তো গুগলে গেলেন, গুগলে গিয়ে এই যে ইমেজেস বলে যে লেখাটা আছে, ইমেজেস মানে এটা হচ্ছে গুগল ইমেজেস। ঠিক আছে, এটা হচ্ছে গুগল ইমেজেস, ওইটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করে দিলেন, তো আপনার গুগলে যে সমস্ত ইমেজেস আছে সেইগুলোই দেখাবে। মনে করুন আপনি ভিক্টোরিয়া মেমোরিয়াল লিখলেন, ঠিক আছে, ভিক্টোরিয়া ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা, ঠিক আছে, এটা বলে আপনি লিখলেন। এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল যত যে ইমেজেস আছে সেইগুলো চলে আসছে এখানে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু আপনি এগুলো ইউজ করতে পারবেন না, এগুলো অলরেডি দেখাচ্ছে যে এগুলো নেটে রয়েছে। ঠিক আছে, তা নেটে রয়েছে মানে আপনি ইউজ করতে পারবেন না। আপনার যদি ইউজ করতে হয় ফ্রি ইমেজ, যেগুলো কপিরাইট ফ্রি, সেটা আপনি পাবেন কি করে, এই যে টুলস, টুলস বলে লেখা আছে উপরে, যে টুলস বলে লেখা আছে, ওখানে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করলে এই যে এখানে ইউজেজ রাইটস বলে যে লেখাটা আছে, ইউজেজ রাইটস, ওইটাকে ক্লিক করতে, তার পাশে যে অ্যারোটা আছে ওখানে আমাকে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে ক্রিয়েটিভ কমন লাইসেন্সেস, আর একটা হচ্ছে কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্সেস। মানে এখন আমি যদি ক্রিয়েটিভ কমন লাইসেন্স বলে আপনি যাই, তাহলে আমি যে ছবিগুলো পাবো সেগুলো আমি ফ্রিতে ইউজ করতে পারবো। সেটা কম না, এই যে আমি ক্রিয়েটিভ অ্যান্ড কমন লাইসেন্সের মধ্যে আমার ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই সমস্ত ছবি আসছে। ঠিক আছে, এই সমস্ত ছবি আসছে, এর মধ্যে থেকে আমি ইউজ করতে পারি। যে কোনোটা আমি যদি এবার ক্লিক করি, আমি কি করবো, জাস্ট এখানে ক্লিক করব, আর এখানে গিয়ে যে ছবিটা ওপেন হবে, এখানে আমি ছবিটার উপর রাইট ক্লিক করব, আর এখানে সেভ ইমেজ অ্যাজ করে আমি ছবিটা সেভ করে দেবো। ঠিক আছে, সেভ ইমেজ অ্যাজ করে এই যে এখানে সেভ হয়ে যাবে। এই যে আমি ডেস্কটপে যদি সেভ করতে চাই, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা বলে আমি এখানে সেভ করে দেবো। সেভ হয়ে গেল, আমার ডেস্কটপে সেভ হয়ে গেছে। ঠিক আছে, বোঝা গেল? তো এইটা আমি বলতে চাইছিলাম, তো এটা আমি জানি না আমি কিভাবে মিস করে
যাক গে, এখনো তো ক্লাস মানে এই শেষে আমি ভাগ্যিস আমাকে আপনার কি একটা দেখাতে গেলাম, ওখানে আমি এটা মনে পড়ে গেল, আমি ভেবে রেখেছিলাম এটা দেখাবো। তো যাই হোক, আমি অনেকে তো বেরিয়ে গেছে, এখনো তারা দেখতে পাচ্ছে না, ভিডিওটা দেখে নেবে আর কি। এটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে স্যার, তাহলে। বুঝেছি হ্যাঁ 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 বুঝেছি। ঠিক আছে তাহলে, আজকে এখন এটাই এত অবধি। ঠিক আছে, তো নেক্সট ক্লাস আমি আবার জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে আর ফেসবুক ওকে স্যার, জানিয়ে দেবো। ওকে, হ্যাঁ, বাই, ঠিক গুড নাইট। আছে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট।